হ্যালো, গুড ইভিনিং। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখ, আমরা কেমিক্যাল বন্ড পড়ছিলাম। তো কেমিক্যাল বন্ড এত বড় চ্যাপ্টার যে নিটের জন্য আরো বেশ কিছু কয়েকটা জিনিস রয়েছে আগের দিনকার যেরকম যেটা পড়ানো হয়নি, সেটা তো পড়াতেই হবে। মানে ব্যাক বন্ডিং, আজকে প্রথমে ওটা দিয়ে শুরু করব আমরা। ব্যাক বন্ডিং প্লাস আরো দুটো জিনিস রয়েছে, সেগুলো পড়াতে হবে, এমসিকিউ সলভ করাতে হবে, ইত্যাদি ইত্যাদি করতে হবে। তো চল, উইদাউট ওয়েস্টিং টাইম আমরা শুরু করে দিই। কেমিক্যাল বন্ড আজকে 8 নম্বর ক্লাস, আমাদের নাম্বার 8 ক্লাস। অনেকের পরীক্ষা চলছে আর কি স্কুলের, সেই জন্য ক্লাস করতে পারছে না, সেই জন্য ভিডিওটা তো পাঠিয়ে দেবই, কোনো অসুবিধার কিছু নেই। আর তোরা তো ক্লাস করছিসই। তো চল, আজকে আমরা কি নিয়ে ডিসকাস করব সেটা একটু আমরা ঠিক করে নিই। তো আজকে আমাদের যেটা ডিসকাশন সেটা হচ্ছে এইগুলো, যে ব্যাক বন্ডিং খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ অনেক কিছু ফেনামেনা, অনেক কিছু এক্সপ্লানেশন কিন্তু এর সাথে জড়িত। তো ব্যাক বন্ডিং আমরা পড়বো। 3C2E বন্ড, 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড অফ ডাইবোরেন, এটা কিন্তু আমাদের নিটের সিলেবাসে আছে। এটা কিন্তু স্পেশাল ব্যাপার একটা, সেটা কিন্তু আমরা পড়বো। ব্যাক বন্ডিংও যেরকম একটা স্পেশাল ব্যাপার, সেরকম এটাও। হাইড্রোজেন বন্ড আমরা আজকে পড়বো। এমসিকিউ প্র্যাকটিস আমি কিছু দিয়ে দেবো। প্র্যাকটিস অনেকে করে পাঠিয়েছে আগের গুলো, কিন্তু আমি দেখে উঠতে পারিনি, একটু আমার শরীরটা ভালো যাচ্ছে না, তো আমি নিশ্চয়ই দেখে দেবো। যাদের আছে, আমি আমার মনে আছে, আমি আমার কাছে হোয়াটসঅ্যাপে রয়েছে, আমি নিশ্চয়ই ডেফিনেটলি দেখে দেবো, চিন্তা করার কিছু ব্যাপার নেই। আরো এমসিকিউ কিছু কিছু আমি এখানে দিয়ে দেবো, তো সেগুলো করতে হবে। তো চল শুরু করা যাক আজকে যেটা নিয়ে, সেটা হচ্ছে ব্যাক বন্ডিং। এখন ব্যাক বন্ডিং ব্যাপারটা কি প্রথমে সেটা বলি, এবং তার সাথে কি কি প্রপার্টি কোরিলেটেড না কি সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং আমরা আলোচনা করছি। কারোর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবি। খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, খুব দরকারি ক্লাস, যে ক্লাসটা কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করা উচিত সকলের। তো এখানে কিন্তু আমরা মোটামুটি ব্যাক বন্ডিং এর ব্যাপারটা প্রথমে আমরা আলোচনা করছি। তো ব্যাক বন্ডিং বিষয়টা কি না, ব্যাক বন্ডিং অ্যাকচুয়ালি যেটা হয়, ব্যাক বন্ডিং বলতে যেটা বোঝায় সেটা একটা এক্সাম্পল দিয়ে ভালোভাবে বোঝা যাবে। একটা এক্সাম্পল দিচ্ছি আমি, তাহলে তুই ভালোভাবে বুঝতে পারবি। কিন্তু কয়েকটা বেসিক ইনফরমেশন আমি তোকে দিয়ে দিই, যে বেসিক ইনফরমেশন গুলো ব্যাক বন্ডিং এ কাজে লাগবে। প্রথমত, এটা কি না, এটা একটা ওয়ান টাইপ অফ রেজোন্যান্স। আমরা রেজোন্যান্স পড়েছি অর্গানিক কেমিস্ট্রিতে। ওয়ান টাইপ অফ রেজোন্যান্স, এটা এক ধরনের রেজোন্যান্স বলা হয়, বলা যেতে পারে। আমি পরে যাচ্ছি, তারপরে বলছি। It involves the transfer of lone pair from field cell of an atom to the empty cell of an adjacent atom. মানে একটা অ্যাটমের কোনো আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার বা লোন পেয়ার আছে, সেটাকে সে অ্যাডজাসেন্ট মানে দূরে নয়, তার কাছেই, তার পাশেই, ডান দিকে বা বাঁদিকে, এরকম অ্যাডজাসেন্ট বলতে তাই বোঝায়, সেখানে কিন্তু সে ইলেকট্রনটাকে ট্রান্সফার করবে। একজনের লোন পেয়ার আর একজনকে ট্রান্সফার করবে, যদি করে তাহলে সেটাকে ব্যাক বন্ডিং বলা হবে। এবং ব্যাক বন্ডিং কিন্তু দু রকমের হয়। একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম টু সাইড অ্যাটম, আর একটা হচ্ছে সাইড অ্যাটম টু সেন্ট্রাল অ্যাটম। মানে কে ডোনার, কে দেবে। তো এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করে নিই, যাতে করে তুই পরিষ্কার বুঝতে পারিস বিষয়টা। তো দেখ, আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে বলার কথা সেটা নিয়ে আমি আলোচনা করছি। সেটা হচ্ছে কি না, রেজোন্যান্স মানেটা কি। দেখ, রেজোন্যান্স মানে হচ্ছে, ধর আমরা এরকম ধরনের একটা লিখলাম, তো এখান থেকে এখানে ইলেকট্রন ডেন্সিটিটা দিয়ে দিলাম, এখানে হয়ে গেল রেজোন্যান্স। CH, সরি, ডাবল বন্ড
CH2 এখানে প্লাস। তাহলে দেখ যে এর একটা ভেকেন্ট অরবিটাল ছিল, এর একটা ভেকেন্ট অরবিটাল ছিল, ফাঁকা ভেকেন্ট, সেখানে কিন্তু ইলেকট্রন, এই ইলেকট্রন দুটো কিন্তু সে তার মধ্যে ঢুকে গেল। তো এটা রেজোন্যান্সের ব্যাপার, রেজোন্যান্সের মতোই এখানে ব্যাপার হচ্ছে। কি রকম না, আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, তুই দেখ যে বোরন ট্রাইফ্লুরাইড BF3, বোরন ট্রাইফ্লুরাইড, তো বোরন কতগুলো ফ্লুরিনের সাথে বন্ড করে রয়েছে? 3টে ফ্লুরিনের সাথে বন্ড করে রয়েছে। সিম্পল ব্যাপার, এই 3টে ফ্লুরিনের সাথে যে বন্ড করে রয়েছে, প্রত্যেকটা বন্ডে কটা করে ইলেকট্রন রয়েছে? না, 2টো করে ইলেকট্রন রয়েছে, সেটাও সিম্পল ব্যাপার। তাহলে বোরনে টোটাল কতগুলো আউটার মোস্ট সেলে ইলেকট্রন হয়েছে? 6টা, সেটাও সিম্পল ব্যাপার। কিন্তু বোরন কতগুলো করতে চায় লুইসের কনসেপ্ট অনুযায়ী? বোরন কিন্তু 8টা করতে চায়, 8 ইলেকট্রন কিন্তু করতে চায় অক্টেট রুল অনুযায়ী। কিন্তু বোরনের দুটো শর্টেজ রয়েছে, মানে বোরনের একটা ফাঁকা এরকম অরবিটাল রয়েছে, ভেকেন্ট অরবিটাল রয়েছে। তো ফ্লুরিনের কিন্তু লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে কোথায়? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া ফ্লুরিনের লোন পেয়ার অফ ইলেকট্রন। কারণ ফ্লুরিনের বাইরে সেটা 7টা ইলেকট্রন ছিল, তার একটা বন্ডে পার্টিসিপেট করেছে। তো কোনোভাবে যদি ফ্লুরিন এই ইলেকট্রন বোরনকে দেয়, তাহলেই সেটা কিন্তু ব্যাক বন্ডিং হবে। তাহলে আমরা সেকেন্ড পয়েন্টটার কথা বলছি, যে লোন পেয়ার ফ্রম দ্য ফিল্ড সেল অফ অ্যান অ্যাটম। দেখ ফ্লুরিনের কিন্তু তার লোন পেয়ার আছে টু দ্য এমটি সেল অফ অ্যাডজাসেন্ট অ্যাটম, মানে সেন্ট্রাল অ্যাটমের এমটি সেল আছে, ফাঁকা ঘর রয়েছে, সেখানে ইলেকট্রন পেয়ার দিচ্ছে। এখানে দু রকমের ব্যাক বন্ডিং হতে পারে। একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম দিচ্ছে সাইড অ্যাটমকে, ধর তুই এরকম ভাবে তোকে বললাম যে এ, এগুলো বি, হয়তো এ এর লোন পেয়ার আছে কিন্তু বি এর নেই, এ হয়তো দিচ্ছে, সেরকম হতে পারে। আবার এরকম হতে পারে যে বি, বি এ কে দিচ্ছে, এমনটাও হতে পারে। সেন্ট্রাল অ্যাটম সাইড অ্যাটমকে দিতে পারে, সাইড অ্যাটম সেন্ট্রাল অ্যাটমকে দিতে পারে। আমি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, জাস্ট আমরা যে শুরু হয়েছে। তো দেখ আমরা আস্তে আস্তে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। দেখ ভালো, বোরনের ফাঁকা অরবিটাল কোথা থেকে আসছে তুই বোঝার চেষ্টা কর আগে, কারণ বেসিক জিনিসগুলো না বুঝলে কিন্তু কোশ্চেনে অ্যান্সার করতে পারবি না। বোরন তার কটা ইলেকট্রন? না, তার 5টা ইলেকট্রন, এটা সবাই আমরা জানি যে 1s2 2s2 2p1। তো বাইরের সেলটা আমরা লিখেছি কি 2s2 আর 2p1। কিন্তু বোরন যখন বন্ড করে তখন কি হয় না, সে এক্সাইটেড স্টেটে যায়। বোরন ইন এক্সাইটেড স্টেট, দিস ইজ গ্রাউন্ড স্টেট। সাধারণ অবস্থায় তার ইলেকট্রনিক কনফিগারেশন, এক্সাইটেড স্টেট মানে হচ্ছে কি না, সে যখন বন্ড করে তার ইলেকট্রনিক কনফিগারেশনে চেঞ্জ হয়। কখনো কখনো, সবসময় যে চেঞ্জ হবে এমন কোনো কথা নেই, কিন্তু চেঞ্জ হতে পারে। চেঞ্জ হয়ে কি হলো না, এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে এই জায়গাটা চলে। তো এখন তার কতগুলো ইলেকট্রন হয়েছে? আনপেয়ার্ড ইলেকট্রন 3টে, এই একটা, এই একটা, এই একটা। তো আমরা sp2 হাইব্রিডাইজেশন করলাম, একটা এস আর দুটো পি মিলিয়ে মিক্স আপ করে দিলাম, তো এই sp2 হাইব্রিডাইজেশন হয়েছে। কিন্তু এই যে অরবিটালটা সেটা কিন্তু ভ্যাকেন্ট এখনো পড়ে রয়েছে, এই যে লাস্টের যে অরবিটাল সেটা কিন্তু ভ্যাকেন্ট পড়ে রয়েছে। বাকি যে 3টে অরবিটাল, সে 3টে বন্ড করেছে ফ্লুরিনের সাথে, যেটা তুই দেখতেও পাচ্ছিস এখানে। বোরন একটা ফ্লুরিনের সাথে বন্ড করেছে, আর একটা ফ্লুরিনের সাথে বন্ড করেছে, একটা ফ্লুরিনের সাথে বন্ড করেছে, এবং এটা sp2 হাইব্রিডাইজড হয়ে রয়েছে। সাথে সাথে আরো একটা ব্যাপার তুই এখানে দেখতে পাচ্ছিস, যে একটা ভেকেন্ট পি অরবিটাল রয়েছে। একদম সিম্পল ব্যাপার, এই যে অরবিটালটা, যেটা এই ডান দিকে, যেটা আমি ব্লু কালার, আমি একটা গ্রিন কালার করে দিচ্ছি, এরকম ধরনের গ্রিন কালার করে দিচ্ছি, দিস ইজ ভেকেন্ট অরবিটাল, যাতে বুঝতে সুবিধা হয়। এইটাই হচ্ছে সেই ভেকেন্ট অরবিটালটা, যেটা এরকম ভাবে ফাঁকা পড়ে রয়েছে।
এখন প্রশ্নটা হচ্ছে যে এই ফাঁকা অরবিটাল থাকা মানেই হচ্ছে কি না আনস্টেবল, সে স্টেবিলিটি গেইন করতে চায়। তাহলে কিভাবে করবে, কিভাবে ব্যাপারটা সম্ভব না, ফ্লুরিন কি করতে পারে না, তার যে ইলেকট্রন আছে সে কিন্তু বোরনের ফাঁকা অরবিটালে দিতে পারে। ফ্লুরিন তার ইলেকট্রন বোরনের ফাঁকা অরবিটালে ট্রান্সফার করতে পারে, কারণ ফ্লুরিনের ইলেকট্রন বেশি রয়েছে। ফ্লুরিনের আনপেয়ার্ড ইলেকট্রন, আনশেয়ার্ড ইলেকট্রন রয়েছে, লোন পেয়ার রয়েছে, সে বোরনকে দিতে পারে। তাহলে বোরনকে দিলে কিন্তু বোরনের এখানে ইলেকট্রন 8টা হয়ে যাবে এবং ফ্লুরিনের সাথে সে আরো একটা বন্ড করতে পারবে। ব্যাপারটা যদি তোকে আমি দেখাই তাহলে ব্যাপারটা এরকম হবে যে ফিল্ড অরবিটাল, ভালো করে দেখ, সুন্দর সুন্দর ছবি দিয়ে বোঝানো রয়েছে, তোর কোনো অসুবিধাই হবে না। তো তাতে ইলেকট্রন রয়েছে, দিস ইজ দ্য ইলেকট্রন, ফিল্ড ইলেকট্রন অফ কি ফ্লুরিন। কিন্তু বোরনের অরবিটালটা, বোরনের অরবিটাল, দিস ইজ ভেকেন্ট অরবিটাল অফ বোরন, ওখানে ফাঁকা আছে। বোরনে তো 5টা ইলেকট্রন, তার ফার্স্ট সেলে তো 2টো, আর সেকেন্ড সেলে যে 3টে ইলেকট্রন সেটা তো বন্ড করে গেছে, 3টে তো ফ্লুরিনের সাথে বন্ড করে গেছে। তাহলে বাকি আর একটা পি অরবিটালে কি আছে, ফাঁকা রয়েছে। তো সেই পরিস্থিতিতে ফ্লুরিন কি করবে না এখানে একটা বন্ড করবে। সেই বন্ডটা কে করলো, অ্যাকচুয়ালি ফ্লুরিনই করলো, ফ্লুরিনই এই বন্ডটা করলো। তো ফ্লুরিন যেহেতু এই বন্ডটা করলো, ফ্লুরিন 2টো ইলেকট্রন দিল, তো ফ্লুরিন যেহেতু দিয়েছে তাই ফ্লুরিনের মাথায় প্লাস এবং বোরনের মাথায় মাইনাস। এই যে বন্ডিংটা এটাকেই বলে ব্যাক বন্ডিং। এটা অনেকেই বলতে শুনবি, অনেক কিছু মনে হয় যে এটা হাইফাই ব্যাপার, কিন্তু একদম সিম্পল ওয়েতে ভাব যে এটা কোনো হাইফাই ব্যাপারই না, এর মধ্যে কোনো ঝামেলাদায়ক কোনো বিষয় নেই। বোরনের ফাঁকা অরবিটাল আছে, সেখানে ইলেকট্রন কম আছে, সে চাইবে যে ফ্লুরিন থেকে সেই ইলেকট্রনটা নিয়ে মেকআপ করতে, তো এটা দেবে। অনেকে হয়তো ভাবছে যে এটা একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট টাইপের বন্ডিং, কোঅর্ডিনেট বন্ড, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু কোঅর্ডিনেট বন্ড নয়। কারণ কোঅর্ডিনেট বন্ডে হচ্ছে কি না, সেটা কোঅর্ডিনেট বন্ডটা কিরকম আমি তোকে দেখাচ্ছি। ধর অ্যামোনিয়া, তার লোন পেয়ার আছে, সে H+ কে দিল, তো NH3 এইটা H তার উপরে প্লাস। তো এখানে কিন্তু আগে থেকে কোনো বন্ড ছিল না, এই বন্ডটাই হলো, এটাই একমাত্র বন্ড। কিন্তু এখানে আগে থেকে একটা সিগমা বন্ড ছিল, এই ব্যাক বন্ডিংটা কিন্তু একটা পাই টাইপের হয়ে গেল বন্ডিং। দুটোর মধ্যে গুলিয়ে ফেললে হবে না, প্রসেসটা হয়তো একই টাইপের, কিন্তু ব্যাক বন্ডিং এর সময় অলরেডি একটা বন্ড প্রেজেন্ট আছে, এটা সেকেন্ড আর একটা বন্ড হচ্ছে। কিন্তু কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডে দুটো আলাদা স্পিসিস রয়েছে, একজন আর একজনকে ইলেকট্রন দিয়েছে, তাদের মধ্যে আগে থেকেই কোনো লিঙ্কিং ছিল না। সেই অবস্থায় সেটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড, কোঅর্ডিনেট বন্ড। তো ব্যাপারটা খেয়াল রাখতে হবে, ব্যাপারটা মাথায় রাখতে হবে যে ব্যাক বন্ডিং এর সাথে ওটার ডিফারেন্সটা কোন জায়গায়। তো ব্যাক বন্ডিং আমি তোকে এক্সাম্পল দিয়ে সিম্পলেস্ট ওয়েতে বোঝালাম। এবারে তোকে কিছু কথা বলছি, প্রশ্নের ফর্মে সেই সব ব্যাপার স্যাপারগুলো চলে আসবে। BF বন্ড ডিস্টেন্স ইন, আমি এখানে লিখে দিলাম যে একটা কম্পাউন্ড, ধর তোকে আমি লিখে দিলাম যে BF3, BF3 তে BF বন্ড ডিস্টেন্স কি লেস দ্যান এক্সপেক্টেড, মানে আমি যা ভাবছি তার চাইতে কম হয়। তুই বলবি আমি কিছুই ভাবছি না, ধর ফালতু কথা উল্টো পাল্টা আপনি বলেন, আমার ভাবার কোনো দরকার নেই। লেস দ্যান এক্সপেক্টেড মানে কি, মানে নর্মালি যা হওয়া উচিত তার চাইতে কম, এটাকে বলে লেস দ্যান এক্সপেক্টেড। তুমি কি এক্সপেক্ট করছো না করছো, তুমি কিছুই না এক্সপেক্ট করতে পারো, তার উপরে কোশ্চেন হবে নাকি, ওটা কম। নর্মালি যা হওয়া উচিত, মানে বোরন ফ্লুরিন তো সিঙ্গেল বন্ড, তো সিঙ্গেল বন্ডের লেন্থ যা হওয়া উচিত তার চাইতে ছোট হয়। তো সিম্পল ব্যাপার, আমি তোকে বোঝাচ্ছি। ফ্লুরিনের যে ফিল্ড পি অরবিটাল রয়েছে সে কি করে না বোরনের সাথে বন্ড করে। বন্ড করলে কি হয় না, এই বন্ডটা কি হয়
না পার্শিয়াল একটা ডাবল বন্ড ক্যারেক্টার পায়, ডাবল বন্ড ক্যারেক্টার পায়। তুই বলি পার্শিয়াল কেন বলছেন, ডাবল বন্ডই তো হচ্ছে, কি উল্টো পাল্টা বলছেন, পার্শিয়াল বলছেন কেন? এটা তো ডাবল বন্ডই হচ্ছে। আপনি যদি এইভাবে বন্ডটা করেন, এরকম যদি বন্ডটা করেন, এটা তো ডাবল বন্ডই হয়ে গেল, এটা তো ডাবল বন্ডই হয়ে গেল। কিন্তু না, এটাকে ডাবল বন্ড বলা যাবে না। কেন বলা যাবে না? না, একটা ফ্লুরিন যে কাজটা করছে পর মুহূর্তে অন্য ফ্লুরিনটাও করতে পারে বা আরেকটা ফ্লুরিন করতে পারে। তাহলে কোন ফ্লুরিনটা যে ডাবল বন্ড করবে তো আমি বুঝতে পারছি না। তাহলে ডাবল বন্ডটা তিনটের মধ্যে মিলিয়ে থাকবে, দ্যাট ইজ কল্ড রেজোন্যান্স। সেই জন্যই তো বলা হচ্ছে রেজোন্যান্স, প্রথম পয়েন্টেই বলা হচ্ছে। ভালো করে দেখ, খেয়াল করে আমি কি বলছি তোকে, দেখ যে কখনো এই বন্ডটা ডাবল বন্ড হতে পারে, কখনো এটা হতে পারে, কখনো এটা হতে পারে। তো BF3 যখন আমি লিখতে যাব তখন কিন্তু বোরন ফ্লুরিনের মধ্যে কোনটাকে ডাবল বন্ড দেব, আমি এইটাকে একটু একটু দেব, এইটাকে একটু একটু দেব, এইটাকে একটু একটু দেব, কারণ আমি জানি না যে ডাবল বন্ডটা কোথায়। বেনজিন যখন আঁকতাম তখন রেজোন্যান্সে কিরকম ভাবে আঁকতাম জানি না, এখানে এখানে আছে না এখানে আছে, সব জায়গায় গোল করে দিলাম। এখানেও ঠিক তাই, যে এইখানে ডাবল বন্ডটা রয়েছে না এইখানে রয়েছে না এইখানে রয়েছে, কোথায় রয়েছে আমি জানি না। দ্যাটস ওয়াই আমি বললাম যে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। তো পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার হওয়া মানেই হচ্ছে কি না, সিঙ্গেল বন্ডের চাইতে ডাবল বন্ডের লেন্থ কোনটা বেশি হয়? সিঙ্গেল বন্ড বড় হয় না ডাবল বন্ড বড় হয়? নিশ্চয়ই সিঙ্গেল বন্ড বড় হয়। তাহলে বোরন ফ্লুরিনের মধ্যে যে সিঙ্গেল বন্ড ছিল, বোরন ফ্লুরিনের মধ্যে যে সিঙ্গেল বন্ড ছিল সেটা যদি এখন ডাবল বন্ড হয়ে যায় এর ফলে, ব্যাক বন্ডিং এর ফলে, তাহলে বন্ড লেন্থ কি হয়ে যাবে? বন্ড লেন্থ তার ডিক্রিজ করে যাবে। সিম্পল ব্যাপার, বন্ড লেন্থ ডিক্রিজ করবে। এখানে তাই হয়েছে যে বন্ড লেন্থ যা হওয়ার কথা তার চাইতে কিন্তু BF এই বন্ড লেন্থটা কিন্তু কম হয়ে যায়, ছোট হয়ে যায়। এটা কি ক্লিয়ার সকলের কাছে? এটা কি পরিষ্কার? এটা কি তুই বুঝতে পেরেছিস কি বুঝতে পারিসনি? আমাকে বল প্লিজ, কনফার্ম যে বুঝেছিস কি বুঝিসনি। বোরন ফ্লুরিনের যে বন্ড লেন্থ সেটা কিন্তু ছোট হয়ে যাবে, যা আমি ভাবছি তার চাইতে, নরমালি যা হওয়া উচিত তার চাইতে ছোট হবে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। যদি এটা ক্লিয়ার হয় তাহলে দেখ, আমরা এখানে ধর আমরা অন্য একটা মলিকিউল নিলাম, কি না NaBF4। এটাতে BF বন্ড ডিসটেন্স কেমন হবে? BF বন্ড ডিসটেন্সটা কেমন হবে NaBF4? তো NaBF4 কে যদি ভাঙিস তাহলে সেখানে Na প্লাস প্লাস এটা হবে BF4 মাইনাস। এখন BF4 মাইনাস কিরকম? বোরন ফ্লুরিনের সাথে চারটে বন্ড করে রয়েছে, BF4 মাইনাস এইরকম। এখন এইখানে যে BF বন্ড লেন্থ সেটা কিন্তু নরমাল হবে, সেটা কিন্তু ছোট হবে না। এখানেও বোরন ফ্লুরিনের বন্ড আছে কিন্তু ছোট হবে না। প্রশ্ন কেন হবে না? এখানে কেন হবে না? পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টারটা নেই। এক্স্যাক্টলি, মেঘনা ঠিকই বলেছে যে এখানে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টারটা নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে কেন পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার নেই? না, যখন বোরন তিনটে বন্ড করেছিল তখন তার 6টা ইলেকট্রন হয়েছিল, তখন তার ব্যাক বন্ডিং করার দরকার পড়েছিল, সেই জন্য এখানে ডাবল বন্ড ক্যারেক্টার চলে এসেছিল। কিন্তু এখানে দেখ বোরন কিন্তু কতগুলো বন্ড করেছে, বোরন কিন্তু চারটে ফ্লুরিনের সাথে বন্ড করেছে, BF4 মাইনাসে কিন্তু চারটে ফ্লুরিনের সাথে, মানে এখানে বোরনের কোনো ডেফিসিয়েন্সি নেই। বোরন কিন্তু 8টা ইলেকট্রন হয়ে রয়েছে, 8টা ইলেকট্রনের পরে কিন্তু শেয়ার ব্যাক বন্ডিং করতে, ইট ইজ নট পসিবল, ব্যাক বন্ডিং করতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে যে তোকে যদি অনেকগুলো স্পিসিস দিয়ে দেয় তখন তোকে যদি বন্ড লেন্থের অর্ডার সাজাতে বলে তাহলে ব্যাক বন্ডিংটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হয়ে চলে আসবে। ব্যাক বন্ডিংটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হবে, যেটা তুই বুঝতে পারছিস। কারণ ব্যাক বন্ডিংটা যখনই করবে, ব্যাক বন্ডিংটা যখনই হবে তখনই কিন্তু তার বন্ড লেন্থটা যা হওয়ার কথা তার চাইতে কিন্তু কিছুটা কিছুটা করে ডিক্রিজ করে যাবে। এটা
আরো অনেক মলিকিউলেতেই এই ব্যাপারগুলো ঘটে, বন্ডের স্ট্রেংথ বাড়ে, বন্ডকে ভাঙতে গেলে বেশি এনার্জি লাগে, সব ব্যাপারগুলোই কোরিলেটেড, বন্ড লেন্থ চেঞ্জ হয়ে যাওয়া মানে সবকিছুই। তো এর সাথে আরো অনেকগুলো ফ্যাক্টর জড়িত, আমি তোকে বলছি। আপাতত তোকে আমি BF3 এবং NaBF4 এই দুটো মলিকিউলের যে বন্ড লেন্থের যে ডিফারেন্স, সেটা ব্যাক বন্ডিং থেকে কিভাবে বন্ড লেন্থের ডিফারেন্স হয়ে যাচ্ছে ব্যাক বন্ডিং করা বা না করার উপরে, সেটা আমি তোকে বললাম। এবার চল আমি তোকে আরো কিছু দেখাই। বন্ড অ্যাঙ্গেল, তো বন্ড অ্যাঙ্গেল সেখানে কিন্তু মজাদার ব্যাপার রয়েছে, আমি তোকে জিনিসটা বলছি, তুই আমার কথাটা শোন। বন্ড অ্যাঙ্গেল অনেক জায়গাতেই কিন্তু অনেক কিছু গন্ডগোল আছে, আমরা নর্মালি বইতে যেরকম দেখি সেরকম কিন্তু হবে না। আমি তোকে PH3 আর PF3 এর বন্ড অ্যাঙ্গেলের কথা বলছি। দেখ বইতে কি লেখা আছে আমি তোকে বলছি, তুই আমার কথাটা শোন। বইতে কি লেখা আছে আমি তোকে বলছি, পরে কি হবে সেটাও আমি তোকে বলবো। দেখ PH3 আর PF3 এগুলো হচ্ছে পিরামিডাল স্ট্রাকচার। নিয়মটা হচ্ছে, তোকে তোকে আমি পড়িয়েছি, বেন্টস রুলে পড়িয়েছি, বেন্টস রুল ফুল যখন পড়িয়েছিলাম তখন পড়িয়েছি যে সারাউন্ডিং অ্যাটমের যত ইলেকট্রোনেগেটিভ হয়, সারাউন্ডিং অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়ে, বন্ড অ্যাঙ্গেল তত কমে। এই কথা দেখবি আমি একটা ক্লাসে পড়িয়েছি, আমি অস্বীকার করব না, আমি পড়িয়েছি তোকে। কারণ কি হয় না, ইলেকট্রনগুলো কি হয় না এই দিকে সরে আসে, ইলেকট্রনগুলো কিন্তু সারাউন্ডিং অ্যাটমের দিকে সরে আসে, তার ফলে তাদের রিপালশন কিন্তু কমে যায়। এবং ফসফরাস হাইড্রোজেনের চাইতে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে ফসফরাস সে নিজে ইলেকট্রন টেনে নেবে, তখন রিপালশন হবে। তো বন্ড অ্যাঙ্গেল কার বেশি হওয়ার কথা না, PH3 বন্ড অ্যাঙ্গেলটা বেশি হওয়ার কথা। তুই যদি NH3 এবং NF3 এই ব্যাপারটা দেখিস, তোকে যদি কেউ জিজ্ঞাসা করে যে NH3 আর NF3 এর বন্ড অ্যাঙ্গেলটা কার বেশি হবে কার কম হবে, তুমি বলো। সিম্পল প্রশ্ন, ইজি প্রশ্ন, যে NH3 NF3 কার বেশি হবে বলো। তুই তখন কিভাবে দেখবি ব্যাপারটাকে, NH3 তো ইলেকট্রনগুলো সব নাইট্রোজেনের দিকে চলে যাচ্ছে এবং তাদের মধ্যে রিপালশন হচ্ছে, বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাবে। কিন্তু NF3 তে কি হবে না, ফ্লুরিনের দিকে ইলেকট্রনগুলো চলে আসছে, অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে, রিপালশনটা কমে যাচ্ছে, সেই জন্য অ্যামোনিয়ার কি হবে না, বন্ড অ্যাঙ্গেল NF3 চাইতে বেশি হবে। এটা ঠিক আছে, ট্রু, এটা ঠিক আছে। কিন্তু এই আইডিয়াটা যখন PH3 PF3 তে লাগাতে যাবি তখন কিন্তু এটা হবে না। PF3 হ্যাজ আ গ্রেটার বন্ড অ্যাঙ্গেল দেন PH3 অপোজিট টু অ্যামোনিয়া NF3। দেখ সব জিনিসগুলো তোকে বুঝতে হয়, আমি তোকে কি কখন পড়িয়েছি সেগুলোও যেরকম তোকে দেখতে হবে, তার সাথে সাথে যেগুলো যে জায়গায় ওগুলো অ্যাপ্লিকেবল হবে না সেসব জায়গাগুলোও আমি তোকে বলতে থাকবো। তো NH3 NF3 তে যে ঘটনাটা ঘটলো সেটা PH3 এবং PF3 তে সেটা হবে না কেন? না সেটা হবে না, তার কারণটা হচ্ছে খুব সিম্পল, সেটা হচ্ছে যে ফ্লুরিন এখানে ডোনার অ্যাটম এ ব্যাক বন্ডিং করবে, কারণ ফসফরাসের বাইরের সেলে ইলেকট্রন কমপ্লিট হয়নি, ফসফরাসের ডি অরবিটাল আছে, ওর ভ্যাকেন্ট অরবিটাল আছে, ও কি করবে না ইলেকট্রন দেবে। তো ইলেকট্রন দিলে কি হবে না, এখানে একটা পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার পাবে, PF বন্ডগুলো একটা ডাবল বন্ড ক্যারেক্টার পেতে শুরু করবে। তো সিঙ্গেল বন্ডের মধ্যে রিপালশন কম হয়, ডাবল বন্ড হয়ে গেলেই কিন্তু রিপালশনটা বেশি হয়ে যাবে। পাই ইলেকট্রন থাকলে পাই ইলেকট্রন মোবাইল, তো এখানে রিপালশনটা বেশি হবে, যার জন্য PF3 তে তার বন্ড অ্যাঙ্গেল কিন্তু সবসময়তেই PH3 চাইতে PF3 বন্ড অ্যাঙ্গেলটা বেশি হবে। এটা কিন্তু কিপ ইন মাইন্ড, এটা যেরকম মনে রাখবি, এই ঘটনা এখানে কিন্তু লাগাবি না। ব্যাক বন্ডিং এর কেসটা কিন্তু NH3 NF3 তে লাগাবি না, কারণ নাইট্রোজেনের কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই, নাইট্রোজেন কিন্তু ব্যাক বন্ডিং করতে পারবে না, ফ্লুরিনের ইলেকট্রন নাইট্রোজেন নিতে পারবে না, নাইট্রোজেনের কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই। ফসফরাসের আছে ডি অরবিটাল, ফসফরাস করতে পারবে, ব্যাক বন্ডিং করতে পারবে। একটা জিনিস শিখে গিয়ে সারা জায়গায় সব জায়গায় ঝাঁপিয়ে পড়ে ব্যাক বন্ডিং লাগিয়ে দিলে হবে না, মিলবে না। নাইট্রোজেনের কোনো ডি অরবিটাল নেই, নাইট্রোজেনের ফাঁকা অরবিটাল নেই,
ফসফরাসের আছে, ফসফরাস থার্ড পিরিয়ডের এলিমেন্ট, থার্ড পিরিয়ডে যাদের তাদের 3d অরবিটাল থাকে, সেকেন্ড পিরিয়ড যাদের তাদের কিন্তু 2d বলে কোনো অরবিটাল থাকে না। তো PH3 এবং NH3 এর বন্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা হয়। যে দুটো জায়গায় হয় আমি সেই দুটো জায়গার কথা আমি তোকে বলে দেবো, এরকম ব্যাপার নেই যে আর কোথায় কোথায় হবে না হবে এসব আমি জানি না, আমি তোকে বলে দেবো, আমি তো এসব নিয়েই থাকি, আমি তোকে বলে দেবো যে কোথায় কোথায় এইসব গন্ডগোল আছে, কি আছে না আছে, আমি তোকে সব কিছু বলে বুঝিয়েই পাঠাবো। সেখান থেকেই দেখবি তোকে কোশ্চেন জিজ্ঞাসা করবে, এমন কোনো আলাদা কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবে না। এগুলো কিছু ওয়েল নোন ফ্যাক্ট, এগুলো সবাই জানে। যখন ব্যাক বন্ডিং হয় তখন এই এই জায়গায় হয়। আমি আরো তোকে এক্সাম্পল দিচ্ছি, তুই দেখ, সেখানেও হয় ব্যাক বন্ডিং এবং সেখানেও কিন্তু বন্ড অ্যাঙ্গেল বইতে উল্টোপাল্টা করা রয়েছে। তো সে কথা আমি তোকে বলে দিচ্ছি যে কোথায় আরো কোথায় ব্যাক বন্ডিং এর কেস আছে। তো সেই ব্যাক বন্ডিং এর কেস আমি যদি বলি তাহলে আমি Cl2O H2O F2O এর কথা বলবো। Cl2O মনে হতে পারে যে Cl2O তে কিন্তু বন্ড অ্যাঙ্গেলটা তুলনামূলকভাবে Cl2O তে কম হবে। অক্সিজেন যেহেতু বেশি টানছে তাই ওয়াটারে বেশি হওয়ার কথা, কিন্তু আমি তোকে যদি বন্ড অ্যাঙ্গেল গুলো বলি তাহলে তুই বুঝতে পারবি ওয়াটারের বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 104.5, এখানে OF2 তে হচ্ছে 103, আর এটা হচ্ছে 110। Cl2 তে কিন্তু এক্সেপশনালি হাই বন্ড অ্যাঙ্গেল। কেন কেন বন্ড অ্যাঙ্গেল? এখানে একটা ব্যাক বন্ডিং হয়, সে ব্যাক বন্ডিংটা কার সাথে কার না, অক্সিজেন সেন্ট্রাল অ্যাটম টু সাইড অ্যাটম। এখানে ডোনার কে অক্সিজেন, নেবে কে ক্লোরিন, কারণ ক্লোরিনের কি আছে, ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, ক্লোরিনের ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। তো এখানে কিন্তু লোন পেয়ার অফ ইলেকট্রন আছে অক্সিজেনের মাথায়, সে দেবে, দিয়ে কি হবে না, এই যে অক্সিজেন আর ক্লোরিনের বন্ড আছে, এই ক্লোরিনের বন্ডটা কিন্তু কি হয়ে যাবে, ডাবল বন্ড ক্যারেক্টার পেয়ে যাবে। এই ডাবল বন্ড ক্যারেক্টার হওয়ার জন্য রিপালশন বেশি হবে এবং বন্ড অ্যাঙ্গেলটা বাড়তে বাড়তে প্রায় 111 ডিগ্রিতে চলে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ওয়েল নোন, এটা মনে রাখবি যে Cl2O এর বন্ড অ্যাঙ্গেল কিন্তু যথেষ্ট বেশি হয়ে যায় ব্যাক বন্ডিং করার জন্য, কিন্তু সেই একই জিনিস কিন্তু এখানে ওয়াটারের ক্ষেত্রে হবে না, কারণ ওয়াটারের ক্ষেত্রে এখানে হাইড্রোজেন আছে, তার তো কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই, নো ভ্যাকেন্ট অরবিটাল নেই। তো ভ্যাকেন্ট অরবিটাল যদি হাইড্রোজেনের না থাকে তাহলে সে কিভাবে এই ব্যাপারটা করতে পারে, সেটা তো করতে পারবে না। তো এখানে ফ্লুরিনেরও তো ভ্যাকেন্ট অরবিটাল নেই, তাহলে ফ্লুরিনও কিন্তু ওই পাই বন্ড বা ব্যাক বন্ডিং করতে পারবে না। কিন্তু এখানে লোন পেয়ার রিপালশন আছে, এখানেও লোন পেয়ার রিপালশন আছে, কিন্তু ফ্লুরিন যেহেতু টানছে তাই এখানে কিন্তু রিপালশনটা একটু লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা কম, এ দেখ লেস লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, কারণ ইলেকট্রন গুলো কিন্তু ফ্লুরিনের দিকে চলে আসছে, সেই জন্য এটার চাইতে এটা একটু কম হয়ে গেছে। মানে তোর অর্ডারটা এরকম হয়ে যাবে যে Cl2O, এটা অনেক জায়গায় দিয়েছে, তুই ভালো করে মনে রাখবি, তারপরে H2O, তারপরে F2O, এই অর্ডারটা কিপ ইন মাইন্ড, এটা মনে রাখবি, এমসিকিউ কোশ্চেনে দেয়। Cl2O H2O F2O সব কথা ছবি তার মধ্যেই লেখা আছে, বেশি কথা আমি বলতে চাই না। যা রিপালশন হয় না হয়, যা ব্যাক ডোনেশন হয়, ব্যাক বন্ডিং হয়, ইচ অ্যান্ড এভরিথিং ছবির মধ্যেই দেওয়া রয়েছে উইথ ডেটা, বন্ড লেন্থ বন্ড অ্যাঙ্গেল সমস্ত ডেটাগুলো এর সাথে সাথে দেওয়া রয়েছে, তুই প্রত্যেকটা ডেটাই তুই দেখতে পারিস, সেখানে কোনো অসুবিধার কিছু ব্যাপার নেই। তো বন্ড অ্যাঙ্গেলে কিন্তু ব্যাক বন্ডিং এর সাথে একটা বিশাল এফেক্ট করে, ব্যাক বন্ডিং এর সাথে প্রচুর একটা রিলেশনশিপ রয়েছে, যেটা তুই বারবার দেখতে পাচ্ছিস যে ব্যাক বন্ডিং করলেই কিন্তু কি হচ্ছে না, বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাচ্ছে, কারণ ডাবল বন্ড হচ্ছে, ডাবল বন্ড হওয়া মানেই হচ্ছে রিপালশন বেশি হওয়া মানে বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাওয়া। তো এই প্রসঙ্গে তোকে আরো আমি ইনফরমেশন দিচ্ছি, তুই আমার কথাটা শোন ভালো করে। দুটো কম্পাউন্ড তোকে দেখাবো, একটা হচ্ছে কি ট্রাই মিথাইল অ্যামিন আর একটা হচ্ছে ট্রাইসিলাইল অ্যামিন। এই দুটো কম্পাউন্ড কিন্তু খুবই
নামকরা কম্পাউন্ড। এই দুটো কম্পাউন্ডের বিশেষ ব্যাপার কিন্তু আমি তোকে বলছি, আগে তুই শোন। সেটা হচ্ছে কি না, দুটো কম্পাউন্ড একই রকমের, তার ফর্মুলাটা দেখ, ট্রাই ট্রাই মিথাইল অ্যামিন এন CH3 আর একটা হচ্ছে ট্রাইসিলাইল অ্যামিন, মানে এই সিলিকন আছে, মিথাইল হচ্ছে CH3, এটা হচ্ছে মিথাইল, আর SiH3 এটা হচ্ছে কি সিলাইল। মিথাইল একটা, সিলাইল একটা। তো দুটোর মধ্যে প্রচুর ডিফারেন্স কি না, এটা মোর বেসিক, এটা লেস বেসিক, এটা পিরামিডাল, এটা কিন্তু প্ল্যানার। আচ্ছা, এই ধরনের চেঞ্জ হয়ে গেল কি করে দুটো কম্পাউন্ডের মধ্যে, কথাটা বোঝ। সেটা হচ্ছে নাইট্রোজেনের মাথায় কি আছে না, লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে। এখানে সিলিকন যখন আছে, সিলিকন তখন কি আছে তার মধ্যে, ভ্যাকেন্ট ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। তো সে কি করবে না, তার লোন পেয়ারটা ভ্যাকেন্ট ডি অরবিটালে পাঠিয়ে দেবে, ব্যাকবন্ডিং করবে। যেই লোন পেয়ারটা পাঠিয়ে দেবে তখন তার হাইব্রিডাইজেশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন কি হবে না, ওটা তো পাইবন টাইপের, ওটা তো পাইবন টাইপের, সেটা কি হয়ে যাবে না, sp2 হাইব্রিডাইজেশন হয়ে যাবে। তখন নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন হয়ে যাবে sp2। sp2 হাইব্রিডাইজেশন হওয়া মানে প্ল্যানার। লেস বেসিক কেন হবে না, নাইট্রোজেনের লোন পেয়ার কাউকে ডোনেট করলে তবেই তো সে বেসিক হয়। লুইস কি বলে গেছেন, লুইস কি বলে গেছেন, লুইস বলেছেন একটা কথা, যে যাদের ডোনেটেবল লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে, কাউকে দিতে পারে, কাউকে দিতে পারে লোন পেয়ার অফ ইলেকট্রন, তাকে বলে কি লুইস বেস। তো নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ারটা আছে, এ কি আর কাউকে দিতে পারবে, দিতে পারবে না। এই তো সিলিকনকে দিয়ে দিল, আবার কাকে দেবে, এক জোড়াই তো লোন পেয়ার আছে, সেটা তো কাউকে দিতে পারবে না, তাহলে সে অটোমেটিক্যালি লেস বেসিক হয়ে যাবে। এবারে দেখ, এখানে নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ার আছে সেটার কথা ভাব। নাইট্রোজেন কি তার লোন পেয়ার নিয়ে কার্বনকে দিতে পারবে? সরি, কার্বনের কোনো ভেকেন্ট অরবিটাল নেই, কার্বন হ্যাজ নো ভেকেন্ট অরবিটাল। এর হাইব্রিডাইজেশন কি sp3। এটা কি রকম দেখতে, পিরামিডাল। তো এর যে লোন পেয়ারটা আছে সেটা কিন্তু ডোনেটেবল, এটা কাউকে ডোনেট করতে পারবে, কারণ ওটা নাইট্রোজেনের মাথাতেই রয়েছে, ও তো কাউকে ব্যাক বন্ডিং করেনি। সিলিকন থাকলে ব্যাক বন্ডিং করতে পারতো, কিন্তু এখানে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন ব্যাক বন্ডিং করতে পারবে না। তার কারণ ও যার সাথে জুড়ে রয়েছে সে হচ্ছে কার্বন। ও কি করে দেবে, কার্বনের তো কোনো ফাঁকা অরবিটাল নেই। তো সেই জন্যে ট্রাইসিলাইল অ্যামিন ও কিন্তু ব্যাক বন্ডিং করতে পারবে, প্ল্যানার স্ট্রাকচার হয়ে যাবে। কিন্তু ট্রাই মিথাইল অ্যামিন ওটা কিন্তু যেরকম টেট্রাহেড্রাল ওর স্ট্রাকচার ছিল সেরকমই থাকবে, ও কোনো ব্যাক বন্ডিং করতে পারবে না, ওর বেসিক ক্যারেক্টারও বেশি হবে, সমস্ত কিছুই কিন্তু ট্রাইসিলাইল অ্যামিনের চাইতে আলাদা হবে। সিম্পল ব্যাপার, তুই এটা বোঝার চেষ্টা কর যে ট্রাইমিথাইল অ্যামিন এবং ট্রাইসিলাইল অ্যামিনের যে স্ট্রাকচারাল ডিফারেন্স, হাইব্রিডাইজেশন sp2 sp3 সব দিক থেকে ডিফারেন্স আছে, প্ল্যানার পিরামিডাল, বেসিক বেসিক ক্যারেক্টার নয়। তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে। তো আমি তোকে বলছি, এখানে লেখা রয়েছে sp3 হাইব্রিডাইজড, এটা sp2 হাইব্রিডাইজড, এটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এটা ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার, এটা মোর বেসিক, এটা লেস বেসিক, সমস্ত কথাবার্তাই লেখা রয়েছে। তুই পড়বি, জাস্ট ছেড়ে দিবি, কোনো অসুবিধার কিছু নেই, মনে থেকে যাবে। এবারে দেখ লুইস অ্যাসিড ক্যারেক্টার, আমি তোকে কয়েকটা কম্পাউন্ড দেখাচ্ছি। আচ্ছা, এখানে আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার এখানের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে যে কোনটা রিপিট করব, স্যার ওই আগেরটা।
আমি বলেছি আমি দুটো কম্পাউন্ড নিয়েছিলাম এখানে, একটা হচ্ছে ট্রাইমিথাইল অ্যামিন। অ্যামিন মানে হচ্ছে নাইট্রোজেন আছে, ট্রাইমিথাইল। আর একটা হচ্ছে ট্রাইসিলাইল, সিলাইল মানে হচ্ছে SiH3। এখানে নাইট্রোজেন যদি হাইব্রিডাইজেশন দেখি তাহলে তিনটে সিঙ্গেল বন্ড করেছে, তো এটা কিন্তু লোন পেয়ার আছে, তো এটা sp3 হাইব্রিডাইজেশন। sp3 হাইব্রিডাইজেশন হলে এর কিরকম স্ট্রাকচার হয়, এর এরকম ধরনের স্ট্রাকচার হয়। এই মাথায় লোন পেয়ার থাকলো, এটা হচ্ছে পিরামিডাল স্ট্রাকচার, sp3 হাইব্রিডাইজড পিরামিডাল স্ট্রাকচার। এখন নাইট্রোজেন এখানে কিন্তু কোনো ব্যাক বন্ডিং করতে পারবে না, নো ব্যাক বন্ডিং। কেন? নাইট্রোজেনের লোন পেয়ার আছে ঠিকই কথা, কিন্তু কার্বনের আমি বলেছি ব্যাক বন্ডিং কে করতে পারে না, যে ব্যাক বন্ডিং একজনের লোন পেয়ার থাকতে হবে আর একজনের ভেকেন্ট অরবিটাল থাকতে হবে, কিন্তু কার্বন হ্যাজ নো ভেকেন্ট অরবিটাল। কার্বনের কোনো ভেকেন্ট অরবিটাল নেই, কার্বনের 8টা ইলেকট্রন হয়ে গেছে, 3টে হাইড্রোজেনের সাথে বন্ড করেছে, আর এখানে 2টো ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন হয়ে গেছে, ওর কোনো ফাঁকা অরবিটাল নেই, যে কারণে ও আর ব্যাক বন্ডিং করতে পারবে না। ওই ইলেকট্রনটা ওই রকমই থাকবে এবং কাউকে ডোনেট করতে পারবে, যা যদি ডোনেট করতে পারে তখন তাকে বলে লুইস বেস। লুইস বেস কথাটার মানে হচ্ছে যে কেউ যদি কাউকে ইলেকট্রন ডোনেট করতে পারে, ডোনেটেবল লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে। তো সেই জন্যে ট্রাইমিথাইল অ্যামিনটা এরকম, কিন্তু ট্রাইসিলাইল অ্যামিন যেটা, সেখানে কিন্তু নাইট্রোজেনের লোন পেয়ার আছে ঠিকই কথা, কিন্তু এই যে SiH3 এইখানে নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে এখানে কিন্তু এই স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে, এখানে ডাবল বন্ড SiH3 নাইট্রোজেন প্লাস Si মাইনাস এরকম ধরনের স্ট্রাকচার হয়ে যাবে। যেই তোর এরকম স্ট্রাকচার হয়ে গেল, হাইব্রিডাইজেশন কিভাবে বের করে না, কতগুলো সিগমা বন্ড করেছে, হাইব্রিডাইজেশন কিভাবে বের করে, যে সিগমা বন্ড প্লাস লোন পেয়ার এটা অ্যাড করতে হয়। তো এইখানে হাইব্রিডাইজেশন যখন বের করছি তখন সিগমা বন্ড 3টে আর লোন পেয়ার একটা, মানে 4 মানে sp3। এসব আমি এই ক্লাসেই বুঝিয়েছি। এখানে সিগমা বন্ড হচ্ছে 1টা 2টো 3টে, এটা তো পাই বন্ড টাইপের, ডাবল বন্ড মানে একটা পাই বন্ড ধরতে হবে, তো সিগমা বন্ড 3, লোন পেয়ার এখানে নেই, লোন পেয়ারটা ইউজ হয়ে গেছে, তাহলে এটা কিন্তু sp2 হাইব্রিডাইজড হয়ে গেল। তো এখানে কিন্তু নাইট্রোজেন sp2 হাইব্রিডাইজড। sp2 হাইব্রিডাইজড মানে তার স্ট্রাকচারটা হচ্ছে প্ল্যানার ট্রাইগোনাল স্ট্রাকচার, এবং নাইট্রোজেনের মাথায় লোন পেয়ারও নেই, নো লোন পেয়ার না থাকলে তার বেসিক ক্যারেক্টারও থাকবে না, নো বেসিক ক্যারেক্টার, কারণ লোন পেয়ারটা কাউকে ডোনেট করলে তবেই তার বেসিক ক্যারেক্টার হয়। ট্রাইসিলাইল অ্যামিন যেটা, সেটা তার লোন পেয়ার নেই, তার বেসিক ক্যারেক্টার থাকারও কোনো প্রশ্ন নেই। সমস্ত দিক থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুটো কম্পাউন্ড, সেই দুটো কম্পাউন্ডে ট্রাইমিথাইল অ্যামিন এবং ট্রাইসিলাইল অ্যামিন NCH3 এবং NSiH3, সেখানে হাইব্রিডাইজেশন যদি দেখি তাহলে এটা হচ্ছে sp3, এটা হচ্ছে sp2। স্ট্রাকচার যদি দেখি তাহলে এটা হচ্ছে পিরামিডাল, এটা হচ্ছে প্ল্যানার ট্রাইগোনাল। বেসিক ক্যারেক্টার যদি দেখি তাহলে এটা হচ্ছে মোর বেসিক ক্যারেক্টার, এটা লেস বেসিক ক্যারেক্টার। এইটাই ওইখানে বুঝিয়েছি, ওই জিনিসটার মধ্যে বুঝিয়েছি। এবারে বল বুঝেছিস না বুঝিস না?
এটাই ছিল সেটা, পারলে এটা স্ক্রিনশটটা নিয়ে নে। এটা 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 ওই মধ্যে আসবে না, অবশ্য ভিডিও পাঠালে সেখানে সবকিছুই চলে যাবে, অসুবিধার কিছু নেই। বুঝেছিস না বুঝিসনি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো আমরা আর একটা বিষয়ে চলে আসি, সেটা হচ্ছে কি না, লুইস অ্যাসিড ক্যারেক্টার। লুইস অ্যাসিড ক্যারেক্টার এখানে আমরা নিয়ে আলোচনা করব। লুইস অ্যাসিড ক্যারেক্টার, লুইস অ্যাসিড ক্যারেক্টার মানে কি? লুইস অ্যাসিড ক্যারেক্টার মানে কে কত ভালো ইলেকট্রন অন্যের থেকে নিতে পারে। তো অন্যের থেকে নিতে পারে, আমরা এখানে নিচ্ছি BF3, BCl3, BBr3, BI3। তো নর্মালি মনে হতে পারে যে ফ্লুরিন যেহেতু টেনে নিচ্ছে বেশি, তাই লুইস বেস ক্যারেক্টার এরকম হওয়া উচিত, এটা এক্সপেক্টেড। কিন্তু এটা হয় না, এটা হয় না, জাস্ট উল্টোটাই হয়, এক্সপেক্টেড হয় না। অ্যাকচুয়ালটা হয় BF3 চাইতে BCl3 বেশি হয়, তারপরে BBr3 বেশি হয়, তারপরে BI3 বেশি হয়। কেন হয়, কেন এই জিনিসটা হয়? বেসিক্যালি এখানে সবগুলোতেই ব্যাক বন্ডিংটা হয়, কিন্তু ব্যাক বন্ডিং এর আবার প্রকার আছে। এখানে একদম বাঁদিকে ভালো করে খেয়াল করে দেখ, ফ্লুরিন যখন বোরনের সাথে ব্যাক বন্ডিং করছে, বোরনের কিন্তু সবসময় কোন অরবিটাল পার্টিসিপেট করছে? 2p। কিন্তু ফ্লুরিন হলে সেটা 2p, ক্লোরিন হলে সেটা 3p অরবিটাল, ব্রোমিন হলে সেটা 4p অরবিটাল, এবং আয়োডিন হলে সেটা 5p অরবিটাল। তো এক্সটেন্ট অফ ব্যাক বন্ডিং, এক্সটেন্ট অফ ব্যাক বন্ডিং, ব্যাক বন্ডিং কোথায় ভালো হবে কোথায় খারাপ হবে? সবসময়তেই ব্যাক বন্ডিং কিন্তু একই টাইপের এনার্জি হলে ভালো হবে। BCl3, BBr3, BI3, এটা সবসময় মনে রাখবি যে বন্ডিংটা সব থেকে ভালো হয় ইকুয়াল এনার্জি, কাছা একই রকমের এনার্জি হলে কিন্তু ব্যাক বন্ডিংটা ভালো হয়। BF3 তে ব্যাক বন্ডিংটা ভালো হবে, BF3 তে ব্যাক বন্ডিংটা ভালো হবে, BCl3 তে অত ভালো হবে না, BBr3 তে আরোই খারাপ হবে, BI3 তে আরোই খারাপ হবে। কারণ অরবিটাল গুলোর ডিফারেন্স হয়ে যাচ্ছে, সাইজের ডিফারেন্স হচ্ছে, এনার্জিরও ডিফারেন্স হয়ে যাচ্ছে। একটা 5p অরবিটালের সাথে 2p অরবিটালের ওভারল্যাপ করে বন্ডিংটা অত ভালো হবে না। সেই জন্য এক্সটেন্ট অফ ব্যাক বন্ডিং, ব্যাক বন্ডিং কোথায় ভালো হবে কোথায় খারাপ হবে যদি আমরা বলি, তাহলে BF3 তে কিন্তু ব্যাক বন্ডিংটা ভালো হবে। তো এখন আমরা লুইস বেস মানে কি? লুইস বেস মানে হচ্ছে, দেখ ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা কর, একটু জটিল আছে। লুইস বেস, লুইস অ্যাসিড মানে কি না, অন্যের কাছ থেকে ইলেকট্রন পেয়ার কে কত ভালো নিতে পারে। লুইস অ্যাসিড মানে কি, অন্যের কাছ থেকে ইলেকট্রন পেয়ার নেবে। কিন্তু BF3 তে তো ফ্লুরিনই তাকে দিয়ে দিচ্ছে, তাহলে BF3 কি ভালো লুইস অ্যাসিড হবে? ডেফিনেটলি ভালো লুইস অ্যাসিড হবে না, কারণ ওখানে তো ফ্লুরিনই ইলেকট্রন দিয়ে দিচ্ছে, অন্যের কাছ থেকে নেওয়ার ইচ্ছাটা তো কমে যাবে। কিন্তু BI3 তে যদি তুই চিন্তা করিস, তাহলে তো আয়োডিন ভালো বোরনকে দিতে পারছে না, কারণ আয়োডিনের তো 5p অরবিটাল, বোরনের তো 2p অরবিটাল। তাহলে আয়োডিন বোরনকে কি করে ভালো করে ইলেকট্রন দেবে? দুটোর মধ্যে তো এনার্জি ডিফারেন্স হয়ে যাচ্ছে। তাহলে যদি ভালো করে ব্যাক বন্ডিংটা না হয়, আয়োডিনের সাথে ব্যাক বন্ডিংটা যদি ভালো না হয়, তাহলে বোরনকে কি করতে হবে? অন্যের কাছ থেকে ইলেকট্রন নিতে হবে। অন্যের কাছ থেকে ইলেকট্রন নেওয়া মানে হচ্ছে তার লুইস অ্যাসিড ক্যারেক্টারটা বেশি হওয়া। তো আয়োডিন যেহেতু ভালো ব্যাক বন্ডিং করতে পারে না, তাই বোরনকে অন্যের কাছ থেকে ইলেকট্রন নিতে হচ্ছে। সেই জন্য লুইস অ্যাসিড ক্যারেক্টারটা কিন্তু BI3 লুইস অ্যাসিড ক্যারেক্টারটা বেশি হয়। যদিও সবাই ভাবে যে BF3 বেশি হবে, কিন্তু অ্যাকচুয়ালি BI3 বেশি হয়। এটা কিন্তু তুই খেয়াল করে রাখবি, এটা মনে রাখবি, কারণ এই জিনিসটা দরকারি। এটা কি বুঝতে পারলি কি বুঝতে পারলি না আমাকে বল। ব্যাক বন্ডিংটা কিন্তু একটু ভালো করে তোকে পড়তে হবে,
কারণ এগুলো কিন্তু আমাদের বোর্ডসের সিলেবাসে নেই, এগুলো সবগুলোই কিন্তু আমাদেরকে ভালো করে এগুলো জয়েন্টের জন্যে বা নিটের জন্যে এগুলো কিন্তু দরকার। তো আমরা সেই জন্যে ব্যাক বন্ডিং যত ভালো হবে লুইস ক্যারেক্টার কিন্তু তত খারাপ হবে। এক্সটেন্ট অফ ব্যাক বন্ডিং এর সব থেকে ভালো ব্যাক বন্ডিং, তারপরে এটা, তারপরে এটা। তাই লুইস অ্যাসিড ক্যারেক্টার সব থেকে ভালো কিন্তু উল্টো দিকে যাবে। BI3 সব থেকে ভালো লুইস অ্যাসিড, তারপরে BBr3, তারপরে BCl3, BF3 সব থেকে খারাপ। নিউক্লিওফিলিসিটি মানে কি? কোথায় নেগেটিভ এনভায়রনমেন্ট বেশি, নেগেটিভ এনভায়রনমেন্ট বেশি নিউক্লিওফিলিক ক্যারেক্টার। তো নেগেটিভ এনভায়রনমেন্ট মানে অন্যের কাছ থেকে ইলেকট্রন নেওয়া, সেটাকেই বলে নিউক্লিওফিলিসিটি। তো সেটা লুইস অ্যাসিড ক্যারেক্টার যেরকম হবে নিউক্লিওফিলিসিটি ক্যারেক্টার সেরকম হবে। তো এটা আমাদের অনেক মেকানিজমের মধ্যে আমরা ডিটেলে যাব। এই নিউক্লিওফিলিসিটি বলতে কি বোঝায়, এটা অর্গানিক রিয়াকশন মেকানিজমের মধ্যে রয়েছে। এখন আপাতত না বুঝলেও চলবে, আমরা অর্গানিক রিয়াকশন মেকানিজমের মধ্যে পড়িয়ে ডিটেলে তারপরে এখানে আসবো। যাকে এখানে আমরা কিছু এই প্রসঙ্গে বললাম। ব্যাক বন্ডিং আবার সব সময় যে এরকম ধরনের কেসটা হবে তাও কিন্তু নয়। যেরকম সিলিকনের হ্যালাইডে আবার কি হয় না, SiF4, SiCl4, SiBF4, SiI4 এটাকে যদি সাজাস তাহলে লুইস অ্যাসিড ক্যারেক্টার কিন্তু SiF4 এই বেশি, তারপরে SiCl4, SiBF4, SiI4। এখানে কি হয় না, ইন্ডাকটিভ এফেক্ট মানে ইলেকট্রন টানার যে ক্ষমতাটা সেটা ব্যাক বন্ডিং এর ক্ষমতার চাইতে ব্যাক বন্ডিং এর এফেক্টটাকে কি করে দেয়, ডোমিনেট করে, তার চাইতে বেশি হয়। কারণ ইলেকট্রন যে টানছে সেই এফেক্টটা বেশি নাকি ব্যাক বন্ডিং এর এফেক্টটা বেশি। তো আগের যেটা কেসটা ছিল বোরনের সাথে, তাতে ব্যাক বন্ডিং এর কেসটাই বেশি হয়েছিল ইলেকট্রন টানার চাইতে, কিন্তু এখানে কিন্তু ব্যাক বন্ডিং এর এফেক্টটা কম, কারণ সিলিকনের সাইজটা বড় হয়ে যাচ্ছে। সিলিকনের সাইজটা বড় হয়ে যাওয়া মানে কি, অটোমেটিক্যালি ব্যাক বন্ডিং এর পসিবিলিটিটা কমে আসছে। আজকে যখন বোরন যত ভালো ব্যাক বন্ডিং করবে সে যার সাথে খুশি, ফ্লুরিন বা ক্লোরিন বা ব্রোমিন বা আয়োডিন, সিলিকন তো অত ভালো করতে পারবে না, কারণ সিলিকনের সাইজ তো বড়। সিলিকনের সাইজ বড় হলে অটোমেটিক্যালি অত ভালো করতে পারবে না। তো সেই জন্য বোরনের কেসের মতো যদি এটা যাস তাহলে ভুল হয়ে যাবে। বোরনের কেসটা একরকমের, আয়োডিন সব থেকে বেশি, BI3 সব থেকে বেশি লুইস অ্যাসিড, কিন্তু এটাতে আবার SiF4 কিন্তু সব থেকে ভালো লুইস অ্যাসিড। প্রত্যেকটা কেস কিন্তু আলাদা, প্রত্যেকটা ঘটনাবলী কিন্তু আলাদা, এসব বুঝে শুনেই কাজটা করবি। তো এখানে অনেক সময়তেই আমাদের লেখা থাকে যে পিপাই পিপাই ব্যাক বন্ডিং বা পিপাই ডিপাই ব্যাক বন্ডিং বা ডিপাই ডিপাই ব্যাক বন্ডিং, এসব লেখা থাকে। এগুলোর মানে কি? এগুলো আমি তোকে বলছি যে কোনটা ফিল্ড অরবিটাল আর কোনটা ভ্যাকেন্ট অরবিটাল। ধর তুই বোরন ট্রাইফ্লুরাইডের কথা বলছিস, BF3 কথা বলছিস, তো এখানে একটা পি অরবিটাল থেকে ইলেকট্রন বোরনের পি অরবিটালে এলো, তখন এটাকে বলা হবে পিপাই পিপাই ব্যাক বন্ডিং। কিন্তু ধর SiF4 এটার পি অরবিটাল থেকে সিলিকনের ডি, এর পি অরবিটাল আর সিলিকনের হচ্ছে ডি অরবিটাল, তখন এটা হয়ে যাবে কি পিপাই ডিপাই ব্যাক বন্ডিং। মানে ফিল্ড অরবিটালটা কোথা থেকে ইলেকট্রন আসছে আর কোথায় যাচ্ছে, ইলেকট্রনটা কোথা থেকে আসছে এবং কোথায় তুই পাঠাচ্ছিস, সেটার উপর বেস করে তাদের নাম পিপাই পিপাই হতে পারে, পিপাই ডিপাই হতে পারে, এরকম হতে পারে। তো ব্যাক বন্ডিংটা কিন্তু তার উপরে আমরা ক্লাসিফিকেশন করি যে পিপাই পিপাই হবে নাকি পিপাই ডিপাই হবে, ইত্যাদি ইত্যাদি ক্লাসিফিকেশন করি। এখানে যেরকম আমি তোকে যে এক্সাম্পল গুলো দিচ্ছিলাম সেখানে দেখ, বোরন এখানে ফ্লুরিনের পি অরবিটাল আর বোরনেরও পি অরবিটাল, দুজনেরই পি অরবিটাল, এরও পি আর এরও পি, তাই এটা পিপাই পিপাই হয়েছে। কিন্তু দেখ নাইট্রোজেনের পি অরবিটাল আর সেটা সিলিকনের ডি অরবিটালে ঢুকছে, তাই এখানে হয়ে গেছে কি পিপাই ডিপাই ব্যাক বন্ডিং। তো পিপাই সবসময়, পিপাই পিপাই কিন্তু বেশি স্টেবল, পিপাই পিপাই
একই টাইপের অরবিটাল হলে বেশি স্টেবল হয়। পি পাই ব্যাক বন্ডিং is more stable than p pi d pi back bonding. পি পাই ব্যাক বন্ডিং কিন্তু পি পাই ডি পাই ব্যাক বন্ডিং এর চাইতে বেশি। সে একই টাইপের অরবিটাল হলে সবসময় কিন্তু ওভারল্যাপটা ভালো হয়। এইসব কথা কেমিক্যাল বন্ডের মধ্যে বলা হয়েছে। আমরা যখন ওভারল্যাপ কনসেপ্ট পড়ছিলাম তখনই আমরা এইসব জিনিসপত্র নিয়ে আলোচনা করেছি। নিশ্চয়ই তোদের মনে আছে, বা 8টা ক্লাসের অনেক কিছুই তোর কাছে পেয়ে যাবে। এখানেও আর একটা আছে বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিডের বন্ড লেন্থ, বিও বন্ড লেন্থ কিন্তু শর্টার দেন expected due to p pi back bonding from oxygen to boron. অক্সিজেন থেকে বোরনে এই যে ব্যাক বন্ডিং হচ্ছে, সেই জন্য বন্ড লেন্থটা শর্টার হয়ে যাবে। কিন্তু BOH হোল 4 মাইনাস দিস হ্যাভিং নর্মাল বিও বন্ড লেন্থ, যেটা তোকে আমি বলেছি BF3 আর NaBF4, এই দুটোর ক্ষেত্রে যেটা বললাম এটা নর্মাল আর এটা হচ্ছে শর্টার। এখানেও ঠিক তাই, যে বোরিক অ্যাসিড তাতে কিন্তু H3BO3 বোরিক অ্যাসিড তাতে কিন্তু ছোট হবে বন্ড লেন্থটা, কারণ ব্যাক বন্ডিংটা করবে। কিন্তু BOH হোল 4 ব্যাক বন্ডিং করার জায়গা নেই, কারণ বোরন ওখানে 4টে বন্ড হয়ে গেছে। বোরন OH 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 এই 4টে বন্ড এখানে হয়ে গেছে, সেই জন্য কিন্তু ওর বন্ড লেন্থটা কিন্তু নর্মালি হবে, কোনো প্রবলেমের কিছু নেই। তো এটা গেল যে বোরিক অ্যাসিড বানানো লিখতে গিয়ে বলেছে অ্যাসিড। আচ্ছা, তো আমি এই সমস্ত ঘটনাবলী বলার পরে তুই আলটিমেটলি কি দেখতে পেলি না, ব্যাক বন্ডিং কি করে না, হাইব্রিডাইজেশনটা বেশিরভাগ ক্ষেত্রেই sp3 থেকে sp2 করে দেয়। লুইস অ্যাসিড বেস ক্যারেক্টার, অ্যাসিড ক্যারেক্টার ব্যাক বন্ডিং হলে কমে যাবে, বেসিক ক্যারেক্টার ব্যাক বন্ডিং হলে তা কমে যাচ্ছে, বেসিক ক্যারেক্টারও কমে যাচ্ছে, এগুলো কমে যাবে। বন্ড লেন্থ ডিক্রিজ করে যাবে, বন্ড অ্যাঙ্গেল ইনক্রিজ করে যাবে। তো এই সমস্ত এফেক্ট গুলো কিন্তু যদি ব্যাক বন্ডিং হয় তাহলে এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো দেখা যাবে। তো আমি তোকে ডিটেলে ব্যাক বন্ডিং এর কথাগুলো বললাম, যেসব জায়গায় গন্ডগোল হয় সেগুলো আমি বললাম, বন্ড অ্যাঙ্গেলের ব্যাপার, বন্ড লেন্থের ব্যাপার, লুইস অ্যাসিড বেস। প্রথমে আমি এই স্লাইডটা বানিয়েছিলাম, এইটা স্লাইডটা বানিয়ে তার রেসপেক্টে ওগুলো তৈরি করা। তো বুঝতেই পারছিস তার কারণটা হচ্ছে যে কোথায় প্রশ্ন আসবে সেটা খুঁজতে গিয়েই অ্যাকচুয়ালি ওই এফেক্ট গুলো কিন্তু ঘুরে ফিরে এসেছে। তো যাকে আমি তোকে অনেকক্ষণ ধরে ব্যাক বন্ডিং এর ব্যাপারটা পড়ালাম, নিয়ার অ্যাবাউট 1 আওয়ার। এবারে দেখ, তোকে আমি যেটা বলবো সেটা আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, 3C2E বন্ড। এটাও কিন্তু বহু কোশ্চেনের মধ্যে কিন্তু এই ধরনের প্রশ্ন থাকে। এটার মানে হচ্ছে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। এটা স্পেশালি হয় একটা কম্পাউন্ডের মধ্যে, যে কম্পাউন্ডের ছবিটা তুই দেখতে পাচ্ছিস, সেই কম্পাউন্ডটা হচ্ছে B2H6, এর নাম হচ্ছে কি, ডাইবোরেন। এটা আমাদের সিলেবাসে আছে, এর প্রিপারেশন প্রপার্টি থেকে সবকিছুই পড়তে হবে। তো বন্ডিং এর ক্ষেত্রে আমরা এর বন্ডিং এর ব্যাপারটাই পড়ছি, যে কিরকম ভাবে এখানে বন্ড হয়, এই ব্যাপারটাই আমরা এখানে আলোচনা করছি। তো ভালো করে দেখ,
B2H6 এই কম্পাউন্ডটায় যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে কি না, B2H6 এ বোরন হাইড্রোজেনের মধ্যে 4টে বন্ড আছে। বোরন হাইড্রোজেনের মধ্যে 4টে বন্ড আছে। কোন কোন? 4 বন্ড, 2 অন দ্য লেফট অ্যান্ড 2 অন দ্য রাইট। এই যে এই দুটো লেফটে আর এই দুটো হচ্ছে রাইটে, সেগুলোকে বলে টার্মিনাল হাইড্রোজেন। টার্মিনাল হাইড্রোজেন, টার্মিনাল। কিন্তু দুটো হাইড্রোজেন অ্যাটম এমন আছে, দুটো হাইড্রোজেন অ্যাটম এমন আছে মাঝখানে, দুটো হাইড্রোজেন অ্যাটম এমন আছে এইখানে আর এইখানে। এদেরকে কি বলে? ব্রিজিং, ব্রিজিং হাইড্রোজেন। তো এখানে দু রকমের হাইড্রোজেন কিন্তু বন্ড হয়ে রয়েছে। বোরনের সাথে ডাইরেক্ট হাইড্রোজেন জুড়ে রয়েছে, এরকম 4টে আছে। আর দুটো আছে বোরন হাইড্রোজেন বোরন, মানে এরকম ব্রিজ করে আছে, বোরন হাইড্রোজেন বোরন। আবার এদিকেও আছে বোরন হাইড্রোজেন বোরন, এরকম আছে। তো এরা সবাই কিন্তু এই দুটো বোরন আর হাইড্রোজেন গুলো একই প্লেনে থাকে। এই যে বোরন গুলো আর এই হাইড্রোজেন গুলো কিন্তু সেম প্লেনে থাকে, এই 4টে। কিন্তু এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন, এই দুটো অ্যাবাভ দা প্লেন থাকে, পারপেন্ডিকুলার প্লেনে থাকে। ব্রিজিং অ্যাটম ওয়ান অ্যাবাভ অ্যান্ড আদার বিলো লাই ইন দা পারপেন্ডিকুলার টু দিস প্লেন। এটা কিন্তু পারপেন্ডিকুলার, এইটা যে প্লেনে থাকে। আগের ছবিটা যদি ভালো করে দেখতিস তাহলে বুঝতে পারতিস। এই দেখ, এই ছবিটা যদি ভালো করে দেখিস তাহলে দেখতে পাবি এইটা যে প্লেনে আছে, এটা যে প্লেনে আছে, এই এই এইটা, এই হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা কিন্তু অ্যাবাভ বিলো প্লেনে রয়েছে। এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, ওটা উপরে নিচে রয়েছে। এসব ঘটনাবলী হয় কেন, কি ব্যাপার কি, তোকে ডিটেলে আমি তোকে বলছি, তুই আমার কথাটা শোন। সেটা হচ্ছে যে এখানে কিন্তু 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড হয়, BHB টাইপের বন্ড। আমি তোকে দেখাচ্ছি কিভাবে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড হয়, কিন্তু এই বন্ডটা এখানে হয়। এখানে বোরন অ্যাটম গুলো কিন্তু sp3 হাইব্রিডাইজড। কিভাবে? আমি এক্ষুনি করে দেখাবো তোকে। আর কি না, টার্মিনাল যেগুলো রয়েছে সেগুলো দুটো BH2, সেগুলো কিন্তু sp3 হাইব্রিডাইজড জুড়ে থাকে। আর তার সাথে পারপেন্ডিকুলারলি এই BHB বন্ড হয় 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। কিভাবে হাইব্রিডাইজেশনটা হচ্ছে আমি তোকে দেখাচ্ছি, তুই আমার কথাটা শোন। আমি তোকে জিনিসটা বলছি, আগে তুই আমার কথাটা শোন, তারপরে তুই বুঝতে পারবি। সেটা হচ্ছে যে বোরন, বোরন খেয়াল করে দেখ যে বোরনের 5টা ইলেকট্রন, মানে 1s2 2s2 2p1। তো এখান থেকে এই দুটো ইলেকট্রন এখানে একটা আছে। এবারে বোরনকে তুই এক্সাইটেড স্টেটে পাঠাবার পরে কি হবে কেসটা বোঝ। 1 2, এবারে একে কি করবি না, sp3 হাইব্রিডাইজেশন করবি। এখানেই চমকটা, sp3। তুই বলি ফাঁকা ঘর, বেশ করবো, ফাঁকা ঘর নিয়ে হাইব্রিডাইজেশনটা করব। কারণ আছে, এটা 4টে, 1টা 2টো 3টে আর এই ফাঁকা ঘর, মানে বোরনের 4টে হাইব্রিড হবে। এরকম দুটো বোরন আছে, দেখ এদিকে একটা বোরন, এদিকে একটা বোরন। হাইব্রিড অরবিটাল গুলো আমি অন্য কালার দিয়ে আঁকছি, দেখ এই দেখ, এই একটা হাইব্রিড অরবিটাল, এই একটা, 4টে হাইব্রিড অরবিটাল, এই একটা, এই একটা। তার মধ্যে 3টেতে ইলেকট্রন আছে, 1টা 2টো 3টেতে ইলেকট্রন আছে। আর একটা বোরনেরও হাইব্রিড অরবিটাল, 1টা 2টো
দুটো, তিনটে, চারটে। তারও তিনটেতে ইলেকট্রন আছে, একটা, দুটো, তিনটে। এবার টার্মিনাল হাইড্রোজেন গুলো বন্ড করবে। তো এইখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এরকম চারটে হাইড্রোজেন এখানে বন্ড করে গেছে। এই একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন। এগুলো কি বন্ড হয়েছে না sp3 সাথে 1s এর বন্ড হয়েছে। এবারে আরো একটা করে দুটো হাইড্রোজেন রয়েছে, সেই হাইড্রোজেন কোথায় ভালো করে দেখ। এই জায়গাটা একটা হাইড্রোজেন দিলাম, আর এই জায়গাটায় একটা হাইড্রোজেন দিলাম। হাইড্রোজেনের কটা ইলেকট্রন আছে? একটা, একটা। তাহলে এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। এই যে মাঝখানের যে বন্ড হয়েছে তাতে কটা ইলেকট্রন আছে? এইখানটায় কটা ইলেকট্রন আছে? আমি একটা অন্য কালার দিচ্ছি, দেখ রেড কালার। এইখানটায় কটা ইলেকট্রন আছে? এখানটা দুটো ইলেকট্রন আছে, হাইড্রোজেনের একটা আর এই বোরনের একটা। এইটা কিন্তু ভেকেন্ট, ভালো করে খেয়াল করে দেখ, এটা কিন্তু ভেকেন্ট। আবার এখানে ভালো করে খেয়াল করে দেখ, দুটো ইলেকট্রন আছে, এই একটা, এই একটা, কিন্তু এটা ভেকেন্ট। খুব ইন্টারেস্টিং জিনিস, এটা কিন্তু ভেকেন্ট, তার মানে এখানে কিন্তু দুটো ইলেকট্রন আছে। তাহলে কতগুলো সেন্টার, কতগুলোর মধ্যে বন্ড হচ্ছে? দেখ, বোরনের অরবিটাল, বোরনের অরবিটাল, আর হাইড্রোজেনের অরবিটাল, কিন্তু ইলেকট্রন আছে অ্যাকচুয়ালি দুটো। তো একে সেই জন্য বলা হয় থ্রি সেন্টার, থ্রি সেন্টার টু ইলেকট্রন বন্ড, টু ইলেকট্রন বন্ড এটাকে বলে থ্রি সেন্টার টু ইলেকট্রন বন্ড। একটা করে বোরনের ভেকেন্ট অরবিটাল, হাইড্রোজেনের একটা অরবিটাল, আর একটা বোরনের আর একটা অরবিটাল যার মধ্যে ইলেকট্রন আছে। এই তিনটে অরবিটাল একসাথে ওভারল্যাপ করে, ওভারল্যাপ করেই কিন্তু থ্রি সেন্টার টু ইলেকট্রন বন্ড হয়। হাইব্রিডাইজেশন, ডাইবোরেনে বোরনের হাইব্রিডাইজেশন কতবার যে দিয়েছে সেটা বলে কথা নেই। তুই সব সময় আজকে থেকে কোনোদিন যদি ভুল করিস তাহলে আমার কাছে পড়বি না, বইতে ভুল লেখা আছে সেটা আমার দায়িত্ব নয়। এই বোরন কিন্তু মনে রাখবি যে sp3 হাইব্রিডাইজেশন, এই বোরন কিন্তু sp3 হাইব্রিডাইজেশন। আজ থেকে কোনোদিন ভুলবি না যে ইন ডাইবোরেন বোরন ইজ sp3 হাইব্রিডাইজড। আসলে কি, স্ট্রাকচারের অনেকটা পার্ট তো প্ল্যানার, তো sp3 হলে প্ল্যানার টাইপের স্ট্রাকচার হয় না, টেট্রাহেড্রাল হয়। সেই জন্য সবাই মনে ভাবে যে বোধহয় এটা sp3 নয়, sp2। এটা ভুলটা ওই জায়গাতেই হয় যে এর স্ট্রাকচারটা কিন্তু প্ল্যানার টাইপের, বোরন হাইড্রোজেন সব প্লেনে আছে, দুটো হাইড্রোজেন উপর নিচে আছে। সেই জন্য লোকে ভাবতে শুরু করে যে প্ল্যানার টাইপের স্ট্রাকচার, তো টেট্রাহেড্রাল sp3 হলে তো টেট্রাহেড্রাল দেখতে হয়ে যাবে, কখনো প্ল্যানার হতেই পারে না। কিন্তু তা নয়, এখানে আসলে হাইড্রোজেন দুটো ব্রিজে থাকার জন্য ওই ভেকেন্ট অরবিটালটাকে ওখানে নিতে হবে এবং এর হাইব্রিডাইজেশন কিন্তু sp3 হবে। আমি তোকে গ্যারেন্টি দিলাম কোনো ভুল নেই এর মধ্যে। অনেক জায়গাতে sp2 লেখা আছে, ভালো ভালো বইতে লেখা আছে, কিন্তু আমি তোকে বলছি যে তুই কোনোদিনই এটা করবি না। বহুবার এই প্রশ্ন দিয়েছে, অনেকবার এই কোশ্চেন দিয়েছে যে ডাইবোরনে বোরনের হাইব্রিডাইজেশন কি হবে, এটা sp3 হবে এবং এখানে থ্রি সেন্টার টু ইলেকট্রন বন্ড আছে। আমার মনে হয় ব্যাপারটা তুই বুঝতে পেরেছিস। যদি না বুঝতে পারিস তাহলে আমি তোকে আরো একটা ছবি দেখাচ্ছি, তুই ভালো করে ছবিটা দেখ। যে একটা ইমেজ এখানে দেখ, যে বোরন টার্মিনাল হাইড্রোজেনের সাথে বন্ড করেছে, যেটা sp3, চারটে অরবিটাল আছে, বারবার sp3 এর দিকে ইন্ডিকেট করছি। দেখ বন্ডটা কিভাবে হয়েছে, দেখ দুদিকে কিন্তু চারটে যে হাইড্রোজেন আছে এগুলো কিন্তু সবই কিন্তু টু সেন্টার টু ইলেকট্রন দিয়ে বন্ড, কিন্তু মাঝখানের যে দুটো, এই দেখ অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন রয়েছে, এই যে উপরে একটা হাইড্রোজেন, এই দেখ এই যে দুটো হাইড্রোজেন লাল লাল করে দেখানো হচ্ছে, এই হাইড্রোজেন গুলোই কিন্তু অ্যাকচুয়ালি sp3 জন্য ওই হাইড্রোজেনটাই এসেছে, উপরে নিচে কিন্তু ওই হাইড্রোজেনটাই এসেছে। আমি তোকে এই বেসিক ব্যাপারটা বোঝালাম যে এইখানে যে মাঝখানের যে হাইড্রোজেনটা বন্ড লেন্থ থেকেও কনফার্ম করা যায় sp3 হলে এই রকম ধরনের বন্ড 130-32 পিকোমিটার হয় sp3s এর বন্ড অ্যাঙ্গেল, কিন্তু এটা sp3s এখানে কিন্তু যেহেতু ওটা ব্রিজ বন্ড, ওখানে টু ইলেকট্রন
বন্ড, এটা কিন্তু 2:2 ইলেকট্রন, 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, তাদের মধ্যে কিন্তু বন্ড অ্যাঙ্গেলের ডিফারেন্স। পরিষ্কার ব্যাপার, এটা sp3, দুটো কার্বনই কিন্তু sp3। একটা কিন্তু ভেকেন্ট থাকবে, পুরো প্রত্যেকটা বোরনের একটা করে ভেকেন্ট আর একটা করে sp3 তে ইলেকট্রন থাকবে, এবং তার সাথে হাইড্রোজেনটা ওভারল্যাপ করবে। আমি তোকে ছবিতে পরিষ্কারভাবে দেখাচ্ছি, sp3 এর কথা বারবার বলছি, তুই কারোর কথা শুনবি না। এবং এটাকে অনেকে ব্যানানা, কলার মতো দেখতে লাগছে, কলার মতো দেখতে লাগছে, অনেকে এটাকে ব্যানানা বন্ডও বলে, অনেক বইতে লেখা আছে ব্যানানা বন্ড। সে যাক গে, ব্যানানা বন্ড, কলা বন্ড, যাই হোক, যা খুশি বলুক না কেন, আমার দেখার দরকার নেই। আমি শুধু যে বিষয়টা তোকে বলতে চাই যে বোরন এখানে sp3 হাইব্রিডাইজড হয়েছে এবং মাঝখানে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড হয়েছে। এই ব্যাপারটা কিন্তু তুই এই ডাইবোরেন কম্পাউন্ডটাতে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। এখান থেকে কোশ্চেন রেগুলারলি দেয়, এর স্ট্রাকচার কেমন হবে দেয়, এর হাইব্রিডাইজেশন কি লিখতে দেয়, এর 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড কটা আছে লিখতে দেয়। তো সমস্ত বিষয়টা কিন্তু এখান থেকে আমাদের জরুরি, এবং সেই বিষয়টা কিন্তু তুই খেয়াল রাখবি। কারণ আমি তোকে পিডিএফ পাঠাবো, এটা এত ভালো করে কিন্তু তুই পাবি না বইতে। তার কারণটা হচ্ছে যে বইতে কিন্তু অনেক কিছু গোলমাল করেছে। এবং এখানে আমি এখানে sp3 অরবিটাল এখানে একসাথে ওভারল্যাপ করছে 1s অরবিটাল এবং sp3 অফ বোরন, এটা তিনটে একসাথে এরকম ওভারল্যাপ করেছে। এবং সিমেট্রি ম্যাচ করতে হবে, প্লাস প্লাস হলে সব এমও থিওরিতে আমি পড়িয়েছি, যে সব ওভারল্যাপ করতে হবে ঠিকঠাক। এখানে ব্যানানা বন্ড এটাকে বলে, এবং এইগুলো হচ্ছে, এই চারটে হচ্ছে 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, আর এই উপরে নিচে হচ্ছে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। তাহলে ডাইবোরেনে ইন B2H6 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড কটা আছে না, চারটে। আর 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড কটা রয়েছে, দুটো। মনে রাখবি, কিপ ইন মাইন্ড, মনের মধ্যে রাখবি, কাউকে বলার দরকার নেই, মনের মধ্যে রাখবি। এইগুলোকে বলে ব্রিজ বন্ড। তো সিম্পল ব্যাপার, একটু অন্যদের চাইতে আলাদা, এরকম ধরনের হয় না ভেকেন্ট অরবিটালটাকে নিয়ে হাইব্রিডাইজেশন, কিন্তু 12-এ দেখবি যে মোরালেস সেম, এটা 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। বারবার বলছি যে এই একটা সেন্টার, এক জায়গায় কিন্তু ইলেকট্রন আছে, একটা জায়গায় ইলেকট্রন আছে, আমি তোকে এখানে দেখিয়েও দিচ্ছি তোকে যে ইলেকট্রন আছে, এখানে ধর ইলেকট্রন আছে যেটা ভ্যাকেন্ট, আবার এইখানে ইলেকট্রন আছে ভ্যাকেন্ট। তো এখানে একটা ইলেকট্রন, এখানে একটা, এই তিনটে মিলে বন্ড করলো, আর এইখানে একটা ইলেকট্রন আছে, এই তিনটে মিলে বন্ড করলো। 2 ইলেকট্রন স্প্রেড ওভার 3 অরবিটাল, দুটো ইলেকট্রন, তিনটে। বারবার বলছি এটা কিন্তু sp3 হাইব্রিড অরবিটাল, যদিও কিন্তু এর টেট্রাডাল স্ট্রাকচার নয়। স্ট্রাকচার দিয়ে কিন্তু তুই এগুলোকে প্রুভ করতে পারবি না, সব সময় কিন্তু স্ট্রাকচার অনুযায়ী কিন্তু হাইব্রিডাইজেশন দিয়ে স্ট্রাকচার হয় না, যে কথাটা আমি তোকে বললাম। এগুলো কিছু এক্সেপশনাল, কিছু বিশেষ টাইপের বন্ড আছে, সেই ধরনের বন্ডের ক্ষেত্রে এই ব্যাপারগুলো হয়। তো আমরা বন্ডিং পড়তে পড়তে আমরা অনেক কিছু কেমিক্যাল ইন্টারঅ্যাকশন, তো কেমিক্যাল ইন্টারঅ্যাকশন মানে অ্যাটমের মধ্যে, আজ থেকে অনেক দিন আগে কিন্তু এই কেমিক্যাল বন্ড আমরা পড়ানো শুরু করেছিলাম, তো আমাদের সেটাই শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি তোকে সেই জন্যে একটা কেমিক্যাল বন্ডের ট্রিটা দেখাচ্ছি। তো কেমিক্যাল বন্ডের ট্রিটা যদি তুই দেখিস, তাহলে সেখানে তুই দেখতে পাচ্ছিস যে কেমিক্যাল ইন্টারঅ্যাকশন অ্যাকচুয়ালি বন্ড কি, বন্ড হচ্ছে ইন্টারঅ্যাকশন। তো সেটাকে একটাকে বলা কেমিক্যাল বন্ড, যেটা প্রথমে আমরা পড়াতে শুরু করেছিলাম, কোভ্যালেন্ট বন্ড, আয়নিক বন্ড, মেটালিক বন্ড, এটা ক্লাস 12-এ পড়া হবে, ক্লাস 12-এর সিলেবাসের সাথে এটা পড়া হবে। আর বন্ড আরেক রকমের রয়েছে ইন্টারমলিকুলার ফোর্স। সেই ইন্টারমলিকুলার ফোর্সের মধ্যে একটা হচ্ছে উইক ভ্যান্ডারওয়াল ফোর্স, তার আবার ভাগ রয়েছে উইক আয়ন ডাইপোল, উইক ডাইপোল, ডাইপোল আয়ন ইনডিউসড ডাইপোল, ডাইপোল ইনডিউসড
আর ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, ইনডিউস ডাইপোল, এটা কিন্তু স্টেটস অফ ম্যাটারে এই জিনিসটা পড়া হয়, স্টেটস অফ ম্যাটার। কারণ এগুলো কিন্তু অ্যাকচুয়াল ট্রু বন্ড নয়, এদেরকে ট্রু বন্ড বলে না। কিন্তু স্ট্রং ডাইপোল ফোর্স একটা রয়েছে তুলনামূলকভাবে বন্ডের মোটামুটি কাছাকাছি, কেমিক্যাল বন্ডের মোটামুটি কাছাকাছি, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড এটা কিন্তু কেমিক্যাল বন্ডের মধ্যেই পড়া হয়, হাইড্রোজেন বন্ড, এন্ড দিস ইজ ইম্পর্টেন্ট, অলসো ইম্পর্টেন্ট, হাইড্রোজেন বন্ড। তো আমরা কিন্তু এই হাইড্রোজেন বন্ডটা কিন্তু কোভ্যালেন্ট বন্ড, আয়নিক বন্ড, এত কিছুর সাথে কিন্তু আমরা হাইড্রোজেন বন্ডটাকেও কিন্তু আমরা ইনক্লুড করব। তো সেই হাইড্রোজেন বন্ড তার বিষয়টা আমরা একটু আলোচনা করে দিচ্ছি। খুব সিম্পল ব্যাপার, খুব ইজি ব্যাপার। তো হাইড্রোজেন বন্ডের ব্যাপারটা আমি বলছি। প্রথমত দেখ যে আমাদের যে ইন্টারমলিকুলার ফোর্সেস, যেটা সেই ফোর্সে ভেরি স্ট্রং বন্ড যেটা, সেটা কিন্তু আয়নিক বন্ড, এটা আয়ন আয়ন বন্ড, সেটা কিন্তু 1000, এটা কিলো জুলে রয়েছে, কিলো জুল পার মোল, সেটা কিন্তু 1000 এর কাছাকাছি। কিন্তু কোভ্যালেন্ট বন্ড মোটামুটি 440 কিলো জুল এর কাছাকাছি, 440 কিলো জুলের কাছাকাছি। এইবার এইখানে হাইড্রোজেন বন্ডটা মোটামুটি ভাবে এই জায়গাটা মডারেট বন্ডের মধ্যে পড়ছে, মডারেট থেকে স্ট্রং এর দিকে পর্যন্ত পড়ছে। তো এটা মোটামুটি 15 থেকে এটা মোটামুটি 40 পর্যন্ত অ্যারাউন্ড এই হাইড্রোজেন বন্ডিং এর জায়গা। সেই জন্যে হাইড্রোজেন বন্ডিং এর যে জায়গাটা, সেটাকে আমরা মোটামুটি হাইড্রোজেন বন্ড, তারপরেই কোভ্যালেন্ট বন্ড এবং আয়নিক বন্ড আসে। তো কোভ্যালেন্ট বন্ড, আয়নিক বন্ড, ওর পরেই কিন্তু হাইড্রোজেন বন্ড গুলোকে নিয়ে আমরা আলোচনা করতে পারি। কারণ ইন্টারমলিকুলার ফোর্সের মধ্যে হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ কিন্তু যথেষ্ট খারাপ না। 15 থেকে 40 পর্যন্ত যে কিলোজুল পার মোল যে অ্যাট্রাকটিভ ফোর্স যেটা, সেটা কিন্তু যথেষ্টই ইগনোর করার মতো, কিন্তু সেরকম ধরনের নয়, ইগনোর করার মতো সেরকম নয়, তাদের অ্যাট্রাকটিভ ফোর্স কিন্তু যথেষ্ট বেশি। তো এখানে আমরা হাইড্রোজেন বন্ডের বিষয়টা প্রথমে নিয়ে আলোচনা করছি। হাইড্রোজেন বন্ডটা কি? তো হাইড্রোজেন বন্ডটা এটা হচ্ছে কি না, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্স। হাইড্রোজেন বন্ডটা একটা কি অ্যাট্রাকটিভ ফোর্স, এটা কোনো ইলেকট্রন দেয়া কিন্তু বন্ড নয়। ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন which exists between covalently bonded hydrogen atom and atom of one molecule and the most electronegative element of the other molecule। মানে কি, হাইড্রোজেন সে কার সাথে জুড়ে থাকবে? একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে জুড়ে থাকবে, তার সাথে আর একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের যে অ্যাট্রাকটিভ ফোর্স। আমি তোকে এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবি। ধর এই হচ্ছে হাইড্রোজেন, সে ফ্লুরিনের সাথে জুড়ে রয়েছে, আবার আর একটা হাইড্রোজেন, সে ফ্লুরিনের সাথে জুড়ে রয়েছে। এদের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স, মানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, আর এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটাচড উইথ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, এইটাই হচ্ছে কি হাইড্রোজেন বন্ড। তাকে বলে হাইড্রোজেন বন্ড, যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে হাইড্রোজেনকে জুড়ে থাকতে হবে, সেই হাইড্রোজেনটার সাথে আর একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের যে অ্যাট্রাকটিভ ফোর্স, তাকেই বলে কি হাইড্রোজেন বন্ডিং। এই হাইড্রোজেন বন্ডিং কি হয় না, স্ট্রেংথ, তার যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ কিন্তু কিরকম না, তার আবার ভাগ রয়েছে স্ট্রেংথের। মোটামুটি হাইড্রোজেন বন্ডের মধ্যে আবার কিছু আছে উইক, 25 কিলো জুলের চাইতে কম, মিডিয়াম 25 থেকে 35, এবং 35 এর চাইতে বেশি, মানে 40 এরকম অ্যারাউন্ড এরকম হতে পারে। মোটামুটি 10 এর পর থেকে 15 থেকে 40 পর্যন্ত যেতে পারে। মানে হাইড্রোজেন বন্ড তুই মোটামুটি ধরে রাখতে পারিস 15 থেকে 40 কিলো জুল পর্যন্ত যাবে। আরো বেশিও হতে পারে, কিন্তু সেটা হয়তো এক্সেপশনাল দুই একটা কেসে, জেনারেলি তো একদম কমের দিকে হলে সেটা উইক, তারপরে মিডিয়াম, তারপরে স্ট্রং, এই তিনটে টাইপ হতে পারে। ভাই সিম্পল ব্যাপার, অত জটিল করে ভাবার কিছু নেই। আমি
বেশি কথাবার্তায় না গিয়ে টেবিল বা এইসব করে আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, এইগুলোই মনে রাখবি। ডেটা ফেটাগুলো এগুলো একটু একটু খেয়াল করতে হয়, পড়তে পড়তে এগুলো মনে রাখতে হয়। তো এবার আমরা চলে আসছি সেটা হচ্ছে কি কন্ডিশনস ফর হাইড্রোজেন বন্ডিং, মানে হাইড্রোজেন বন্ড করার জন্য কি কন্ডিশন জরুরি। শুধু কি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হলে হবে নাকি কি কন্ডিশন জরুরি? আমি তোকে এক্স্যাক্টলি বলে দিচ্ছি কি কন্ডিশন জরুরি, যেটা হলে তবেই হাইড্রোজেন বন্ড হবে, নাহলে হবে না। সেটা হচ্ছে কি না, তিনটে কন্ডিশন জরুরি, তুই ভালো করে দেখে নে যে তিনটে কন্ডিশন কেন কেন জরুরি। মলিকিউলস হ্যাভ মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ফোন 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 মানে হচ্ছে ফ্লুরিন, অক্সিজেন আর নাইট্রোজেন, এই তিনটে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। সাইজ অফ দ্য ইলেকট্রোনেগেটিভ অ্যাটম স্মলার, সাইজ স্মলার হতে হবে। আর একটা কি খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, লোন পেয়ার শুড বি প্রেজেন্ট অন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরে লোন পেয়ার প্রেজেন্ট থাকতে হবে। 1 মিনিট আমি আসছি। হ্যাঁ, তো যে কথা বলছিলাম, হাইড্রোজেন বন্ডের কন্ডিশন কি। দেখ একটা জিনিস, লোন পেয়ারের ব্যাপারটা কিন্তু অনেক জায়গাতেই বলা থাকে না, কিন্তু আমি তোকে বলছি লোন পেয়ার ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট। ধর আমি তোকে বলছি যে অ্যামোনিয়া, তার মাথায় লোন পেয়ার আছে, এ কিন্তু হাইড্রোজেন বন্ড করতে পারে, কিন্তু অ্যামোনিয়াম লোন পেয়ার নেই, ও কিন্তু হাইড্রোজেন বন্ড করতে পারবে না। মানে লোন পেয়ার থাকতে হবে। তাহলে তিনটে ব্যাপার গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যেটা হাইড্রোজেনের সাথে লিঙ্ক থাকবে সেটা ফ্লুরিন, অক্সিজেন বা নাইট্রোজেন হতে হবে। সাইজটা স্মলার হতে হবে, লোন পেয়ার থাকতে হবে।
এবার তোকে নানান রকমের আমি এক্সাম্পল দিয়ে ব্যাপারগুলোকে এস্টাবলিশ করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে KHF2 বলে একটা মলিকিউল আছে, যে মলিকিউলটা হাইড্রোজেন বন্ড হয়। তো KHF2 তে হাইড্রোজেন বন্ড কিভাবে হয় ভালো করে তুই খেয়াল করে দেখ, যে KHF2 হচ্ছে K প্লাস এবং HF2 মাইনাস। তো HF2 মাইনাস এটা তো এমনি কি করে তৈরি হবে, HF2 মাইনাস, হাইড্রোজেন তো ভ্যালেন্সি কখনো 2 হতে পারে না, তাহলে হাইড্রোজেনের সাথে দুটো ফ্লুরিন কি করে জুড়ে রয়েছে, তো এইভাবে জুড়ে রয়েছে যে একটা HF, সেটা তো নর্মাল এটা বন্ড, কোভ্যালেন্ট বন্ড, আর আরেকটা ফ্লুরিন কিন্তু এখানে, এটা কিন্তু হাইড্রোজেন বন্ড। সেই কারণে KHCl2 বা KHBr2 বা KHI2 এইসব কম্পাউন্ড গুলো কিন্তু কোনো সময় পাওয়া যায় না, এগুলো হচ্ছে আননোন। এই কম্পাউন্ড কিন্তু তৈরি করা যাবে না, KHF2 শুধু পাওয়া যাবে। যদি তুই ভাবিস যে KHCl2 পাওয়া যাবে, তাহলে তো Cl এর সাথে H আবার H এর সাথে Cl এরকম হাইড্রোজেন বন্ড করতে হবে, কিন্তু এই হাইড্রোজেন বন্ড তো নট পসিবল, এই হাইড্রোজেন বন্ড তো হবে না, কারণ Cl তো হাইড্রোজেন বন্ড করতে পারে না। ফোন, FON, ফোন, ফ্লুরিন, অক্সিজেন আর নাইট্রোজেন, এই তিনটে পারে। সাইজের ব্যাপারটাও যেহেতু এদের ছোট, তাই এই তিনটে পারবে। ক্লোরিনের সাইজটা তো বড় হয়ে যাচ্ছে, ক্লোরিন হয়তো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, কিন্তু সাইজ তো বড়, সেই জন্য ক্লোরিনটা হলো না। একটা দুটো এক্সেপশনাল কেস আছে যেসব জায়গায় করে। তো এরপরে আমি তোকে যেটা বলবো সেটা হচ্ছে কি না, হাইড্রোজেন বন্ডের নেচারটা কেমন, কি ধরনের হাইড্রোজেন বন্ডের নেচার। এটা ভেরি উইক ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ভেরি উইক মানে কি, 15 কিলোজুল পার মোল থেকে 40-50 অ্যারাউন্ড আর কি কিলোজুল পার মোল। হাইড্রোজেনের সাথে লোন পেয়ার অফ অ্যান ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হুইচ ক্যান বি ফ্লুরিন, নাইট্রোজেন, অক্সিজেন, বাট ইন সাম কেসেস chlorine and carbon are also found to form hydrogen bond. কখনো কখনো ক্লোরিন এবং কার্বনও হাইড্রোজেন বন্ড করেছে, এরকমও দেখা গেছে, তবে খুব রেয়ার। বেশিরভাগ ক্ষেত্রেই নাইট্রোজেন, অক্সিজেন আর ফ্লুরিন এই তিনটেই কিন্তু করতে পারে। এখানে সবসময়তেই এই ব্যাপারটা খেয়াল রাখবি যে HX তার সাথে হাইড্রোজেনের সাথে কিন্তু লোন পেয়ার, যার সাথে জুড়বে তার কিন্তু লোন পেয়ার মাস্ট বি প্রেজেন্ট অন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরে কিন্তু লোন পেয়ারটা অবশ্যই থাকতে হবে, লোন পেয়ারের সাথেই যেন হাইড্রোজেনের অ্যাট্রাকশন, এটাই বোঝাচ্ছে। তো এখন দেখ যে হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ তো অলরেডি আমি বলেছি, খুবই কম যদি হয় 5 থেকে 10, এরকম হয় না, 15-15 অ্যারাউন্ড হয়, বা আরো বেশির দিকে হলে মোটামুটি 50 এরকম অ্যারাউন্ড হয়। সব থেকে স্ট্রংগেস্ট হাইড্রোজেন বন্ড ফর্ম করে কে, ফ্লুরিন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলার আছে, ফ্লুরিন সব থেকে স্ট্রংগেস্ট, এবার হাইড্রোজেন তো করে, কিন্তু ডিউটোরিয়াম যদি কোনো জায়গায় লেখা থাকে, ডিউটোরিয়াম ইট ইজ অলসো ফর্ম স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ড, মানে হাইড্রোজেন যতটা স্ট্রং করে ডিউটোরিয়াম, ডি দিয়ে, অনেক জায়গায় থাকে দেখতে পাবি, ডি দিয়ে যে কম্পাউন্ড, ওটার নাম যদিও হাইড্রোজেন বন্ড, কিন্তু ডি দিয়ে, ডিউটোরিয়াম দিয়ে যে হাইড্রোজেন বন্ড হয়, ডিউটোরিয়াম বন্ড তুই বলতে পারিস, কিন্তু ওটাকে হাইড্রোজেন বন্ডই বলে, সেটার স্ট্রেংথ কিন্তু অনেক বেশি, কারণ পজিটিভিটি, ইলেকট্রোপজিটিভিটি অফ ডিউটোরিয়াম is greater than electropositivity of hydrogen.
ডিউটোরিয়ামের ইলেকট্রোপজিটিভিটি বেশি হাইড্রোজেন ইলেকট্রোপজিটিভিটি চাইতে, যত বেশি পজিটিভ হবে তত কিন্তু তার যে হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথটা কিন্তু বেশি হবে। আর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম তো যত বেশি ইলেকট্রোনেগেটিভ হবে, যেরকম ফ্লুরিন সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তো ফ্লুরিনের হাইড্রোজেন বন্ড সব থেকে ভালো হবে। এগুলো তো আমরা এখানে বিসাইডস ফ্লুরিন, দ্য স্ট্রেংথ অফ ফ্লুরিন তো বেশি ইলেকট্রোনেগেটিভ, তার তো হাইড্রোজেন বন্ড বেশি স্ট্রং হবেই। এছাড়াও দেখ দ্য স্ট্রেংথ অফ, এর উপর কোশ্চেন দেয় কিন্তু, দিস ইজ ইম্পর্টেন্ট, তুই এমসিকিউ অ্যান্সার করতে গেলে কিন্তু এই ব্যাপারগুলো তোকে খেয়াল রাখতে হবে। স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ডস ডিপেন্ডস অন the magnitude of positive pole of hydrogen. For this atom X must be more and more electronegative. যত বেশি ইলেকট্রোনেগেটিভ হবে তত। আর একটা কি, অ্যাভেলেবিলিটি অফ দ্য লোন পেয়ার অন অ্যাটম ওয়াই, মানে অ্যাটমের ওপরে লোন পেয়ার, মানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটাই, তার উপরে লোন পেয়ার যত অ্যাভেলেবিলিটি, লোন পেয়ার যত থাকবে। ধর কোনো ভেকেন্ট অরবিটাল আছে, তাহলে তো লোন পেয়ার অ্যাভেলেবিলিটি ভালো হলো না, লোন পেয়ার অ্যাভেলেবেল হতে হবে, তবে কিন্তু হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথটা বেশি হবে। এরকম অনেক প্রশ্নই আছে, আমি এখানে অনেক দিয়েওছি, সেই প্রশ্নগুলো তুই সলভ করলেই তুই বুঝে যাবি। তো দু রকমের হাইড্রোজেন বন্ড করে, একটা হচ্ছে ইন্টারমলিকুলার আর একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার। ইন্টারমলিকুলার অ্যাসিডিক অ্যাসিড, এক্সাম্পল গুলো ভালো করে, অ্যাসিডিক অ্যাসিড, অ্যামোনিয়া, অ্যামিন, ওয়াটার, এইচএফ, আরওএইচ, এগুলো সবই কিন্তু ইন্টারমলিকুলার। আমি এক একটা করে দেখাচ্ছি তোকে। যেরকম এইচএফ, এটা হচ্ছে সলিড এইচএফ এর হাইড্রোজেন বন্ড। এইচএফ 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 পরপর জুড়ে থাকে, ফ্লুরিনের মাথায় ইলেকট্রোনেগেটিভ লোন পেয়ারও আছে এবং তারা পরপর জুড়ে থাকে, কোনো অসুবিধার কিছু নেই। তো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, মলিকুলার অ্যাসোসিয়েশন হয়, অনেকগুলো এইচএফ পরপর জুড়ে থাকে, সলিড কন্ডিশন অনেকগুলো জুড়ে থাকে, লিকুইড অবস্থায় কিন্তু দুটো জুড়ে থাকে, H2F2 হয় লিকুইডে, আর সলিডে HF অনেকগুলো জুড়ে থাকে এইচএফ এ। এইচএফ এর পরে আমি তোকে বলবো যেটা, সেটা হচ্ছে ওয়াটার। ওয়াটার হচ্ছে একটা ওয়াটার, একটা, দুটো, তিনটে, চারটে। ওয়ান ওয়াটার molecule can form 4 hydrogen bonds. এটা পরীক্ষায় কোশ্চেন দেয়, ইম্পর্টেন্ট। একটা ওয়াটার কতগুলো হাইড্রোজেন বন্ড করতে পারে, এটা অনেকবার দিয়েছে। 4টে হাইড্রোজেন বন্ড করতে, 4টে বেশি না, যত কিছু জুড়ে দেওয়া থাকতে পারে বইতে, কিন্তু ও বেশি করে না, এই 4টেই করে, 4টেই হাইড্রোজেন বন্ড করে। একটা ওয়াটার 4টেই হাইড্রোজেন বন্ড করতে পারে, অক্সিজেন দুটো, আর প্রত্যেকটা হাইড্রোজেন একটা একটা করে আরো ওয়াটার মলিকুলের সাথে জুড়ে থাকে। এগুলোকে বলে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। আইসের মধ্যে যে হাইড্রোজেন বন্ড হয়, দেখ, oxygen atom of each water molecules form hydrogen bond with 2 hydrogen atoms of the nearby water molecules. দুটো, এক একটা অক্সিজেন কিন্তু সে দুটো হাইড্রোজেন বন্ড করতে পারে নিয়ারবাই ওয়াটার মলিকুলের সাথে। একটা অক্সিজেন, হাইড্রোজেন আরো দুটো করতে পারে। এই দেখ, এই অক্সিজেনটা সে কটা, এই একটা দুটো করতে পেরেছে, আর বাকি হাইড্রোজেন গুলো কিন্তু করতে পারে। এখানে যে হাইড্রোজেন আছে, এইটা একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, ওরা একটা করে করেছে, টোটাল 4টে করেছে। টোটাল ওয়াটার বা আইস এখানে টোটাল 4টে করেই থাকে, সেই জন্য এরকম টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয়। দেখবি এটা 4টে করে জুড়ে থাকে পরপর, টেট্রাহেড্রাল স্ট্রাকচার অফ আইস। আইসের এই টেট্রাহেড্রাল স্ট্রাকচারটা হয়, সেটা আইসের অনেক ফাঁকা জায়গা থাকে, সেই জন্যে আইস হ্যাজ
লেস ডেনসিটি দেন ওয়াটার। ওয়াটারের চাইতে আইসের ডেনসিটি কিন্তু কম হয়, কারণ আইসে অনেক ফাঁকা জায়গা থাকে, ও টেট্রাটাল স্ট্রাকচার হয় হাইড্রোজেন বন্ড করার জন্য, সেই জন্য আইসের ডেনসিটি অনেক অনেক কম হয়। 4°C সব হাইড্রোজেন বন্ড ভেঙে যায়, সেই জন্য। এটা অ্যামোনিয়া, অ্যামোনিয়ার মাথায় লোন পেয়ার ইলেকট্রন আছে, এটা লিনিয়ারলি পরপর অ্যামোনিয়া মলিকুলস গুলো জুড়ে থাকে। এটাও কিন্তু একটা ওয়ান টাইপ অফ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডের একটা স্ট্রাকচার। অ্যামোনিয়া পরপর এরকম জুড়ে থাকে। এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার। ইন্ট্রামলিকুলার মানে কি, সে নিজের সাথেই নিজে হাইড্রোজেন বন্ড করে আছে। এটা NO2, এটা অক্সিজেন করতে গেলে ফেনল হবে, এটা সরি এটা ও এইচ হবে, আমি এখানে একে দেখিয়ে দিচ্ছি যে লিখতে গিয়ে ভুল হয়েছে। এটা এইচ, এটা অক্সিজেনের সাথে, এটা হাইড্রোজেন বন্ড উইদিন ইটসেলফ, নিজের সাথেই নিজে হাইড্রোজেন বন্ড করছে, অন্য একটা মলিকুল নয়। হাইড্রোজেন বন্ড উইথ ইন দা সেম মলিকুল। সেম মলিকুলের মধ্যে যদি হাইড্রোজেন বন্ড হয়, অর্থ নাইট্রোফেনল এটা কম্পাউন্ডটা, এখানে হাইড্রোজেন বন্ড হয়। স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলডিহাইড, এসব কম্পাউন্ডে হাইড্রোজেন বন্ড হয়। এইখানে ক্লোরাল হাইড্রেট, এখানে ক্লোরিন হাইড্রোজেন বন্ড করেছে। দিস ইজ দ্য কম্পাউন্ড where chlorine forms hydrogen bond. ক্লোরিন হাইড্রোজেন বন্ড করেছে, এরকম একটা এক্সাম্পল এর কথা আমি তোকে দেখালাম। এর নাম হচ্ছে ক্লোরাল হাইড্রেট। ক্লোরাল হাইড্রেটটায় ক্লোরিন হাইড্রোজেন বন্ড করেছে। এটা হচ্ছে পার সালফেট আয়ন, HSO5 আয়ন, সেখানেও কিন্তু হাইড্রোজেন বন্ড করে রয়েছে। পার সালফেট আয়নে কিন্তু হাইড্রোজেন বন্ড করে থাকে, এটা মনে রাখবি। এটা অনেক অনেক সময় দেয় এমসিকিউ কোশ্চেনে। পার সালফেট আয়ন HSO5-, এই আয়নটাতে হাইড্রোজেন বন্ড হয়। স্ট্রাকচারটা আমি তোকে দেখিয়ে দিলাম, এই স্ট্রাকচারটা কোথায় হাইড্রোজেন বন্ড হয়, এইটা হাইড্রোজেন বন্ড, পার সালফেট আয়ন, এখানে হাইড্রোজেন বন্ড হয়। কত ইন্টারেস্টিং কেস আছে। অ্যাসিটো অ্যাসিটিক এস্টার, এটা তুই মনে রাখবি, এটা খুব দেয়। অ্যাসিটো অ্যাসিটিক এস্টার, এটা টোটোমেরিজম হয়, টোটোমেরিজম। এটার এনোলিক ফর্ম আছে, আমি তোকে দেখাচ্ছি এনোলিক ফর্ম। এইটা হচ্ছে অ্যাসিটো অ্যাসিটিক এস্টার। তাকে যদি ইনল ফর্মে, ইনল মানে কি, এখানে ডাবল বন্ড আর অল ওইচ, এইখানে যে সিও গ্রুপ থাকে এর মধ্যে এখানে হাইড্রোজেন বন্ড হয়েছে, এটাও কিন্তু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডের এক্সাম্পল। এ কিন্তু করে না অ্যাসিটিক এস্টার, সে কিন্তু করে না, কিটো ফর্মটা কিন্তু করে না। এটা হচ্ছে কি ইনল ফর্ম, ইনল ফর্মটা কিন্তু হাইড্রোজেন বন্ড করতে পারে। এরকম প্রচুর এক্সাম্পল আছে। আমি যেসব এক্সাম্পল গুলো নিটের পরীক্ষা বা জয়েন্টের পরীক্ষা বেশি করে দেয়, অ্যাসিটিক অ্যাসিড ডাবল হাইড্রোজেন বন্ড করে, দুদিক দিয়ে হাইড্রোজেন বন্ড করে। দেখ এরকম, এদিক দিয়ে একটা হাইড্রোজেন বন্ড করে আর এদিক দিয়ে হাইড্রোজেন বন্ড করে। এটা যে কোনো সলভেন্টে হয় না। বেনজিন, অ্যাসিটিক অ্যাসিড ফর্মস ডাইমার ইন বেনজিন। বেনজিনের মধ্যে এই স্ট্রাকচারটা করে থাকে, এরকম ধরনের স্ট্রাকচার করে থাকে ইন বেনজিন। অ্যাসিটিক অ্যাসিড নর্মালি তো ওয়াটার দিলে তো অ্যাসিডেট আয়ন, H+ আয়ন এরকম ভাঙবে, কিন্তু এই যে জুড়ে থাকা ডাইমার ফর্ম করে থাকা, এরকম হাইড্রোজেন বন্ড করে থাকা, এটা কিন্তু তোর বেনজিনে ডিজলভ করলে এটা হবে। এই কথাটা মনে রাখবি, বেনজিনের মধ্যে ডাইমার হয়ে থাকে। আমি যেগুলো ইন্ডিকেট করে দিচ্ছি সেগুলো মনে রাখবি, মনে রাখলে তুই বুঝতে পারবি। এটা মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্টের সাথে এটার যত
এই ওয়াটার তার বয়লিং পয়েন্ট বেশি। এবারে যত ওয়াটার, এইচএফ, অ্যামোনিয়া এগুলোতে সব হাইড্রোজেন বন্ড হয় বলে এদের বয়লিং পয়েন্ট হচ্ছে কি, বয়লিং পয়েন্ট হাই। তারপরে H2S, H2SE, H2T আস্তে আস্তে বাড়তে থাকে, বা HCl, HBr, HI আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু প্রথমটা কিন্তু অনেক বেশি, হাইড্রাইড গুলোর ক্ষেত্রে ফার্স্টেরটা অনেক বেশি, তারপরে আবার কমে যায়, কমে গিয়ে। কিন্তু মিথেনের ক্ষেত্রে কার্বন নাম্বার, গ্রুপ নাম্বার 14টা যেটা, সেটা তো কার্বন হাইড্রোজেন বন্ড ফর্ম করে না, ডু নট ফর্ম হাইড্রোজেন বন্ড। তাই সেটাতে কিন্তু রেগুলারলি এরকম আস্তে আস্তে এটা বাড়ে, আস্তে আস্তে বাড়তে থাকে। আসলে মলিকুলার ওয়েট যত বাড়ে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্টটা বাড়ে। কিন্তু ওয়াটার বা এইচএফ বা অ্যামোনিয়া সাধারণত মলিকুলার ওয়েট যত বাড়বে বয়লিং পয়েন্ট এটা বাড়বে। শুধু ওয়াটার, অ্যামোনিয়া, এইচএফ ছাড়া এদের মলিকুলার ওয়েট কম কিন্তু বয়লিং পয়েন্টটা বেশি, কারণ এরা হাইড্রোজেন বন্ড করে বলে, স্ট্রং হাইড্রোজেন বন্ড করে। এইটা এই গ্রাফেতে এটা ভালো করে মনে রাখবি যে ওয়াটার, এইচএফ আর অ্যামোনিয়া অনেক সময়তেই দিয়েছে। সব থেকে ভোলাটাইল হ্যালোজেন অ্যাসিড কোনটা? HCl হবে, কারণ এইচএফ হাইড্রোজেন বন্ড করে থাকে, সেই জন্য এইচএফ হবে না, HCl হবে। ভুল করে সবাই এইচএফ লিখে ফেলে, কিন্তু এইচএফ হাইড্রোজেন বন্ড করে বলে ভোলাটিলিটি কমে যায়। এখানে আমি তোকে বলেছিলাম, আগেও ফিজিক্সে পড়েছিস, অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার, তাতে 4 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি মানে এই 277 এর কাছাকাছি আর কি, তার ডেনসিটি অফ ওয়াটার, ডেনসিটি অফ ওয়াটার ইজ ম্যাক্সিমাম। এই টেম্পারেচারে ওয়ান যেটা ডেনসিটি 1 গ্রাম পার সিসি, 1 গ্রাম পার সিসি, এটাই হচ্ছে ম্যাক্সিমাম হয়। তার আগেতেও ডেনসিটি কম থাকে, আবার পরেতেও ডেনসিটি কম হয়ে যায়। আগেতে কি হয় না, আইস এর ফর্মে থাকে, কিছু হাইড্রোজেন বন্ড থাকে। 4 ডিগ্রি সেলসিয়াসে সমস্ত হাইড্রোজেন বন্ড ভেঙে যায়, সব থেকে মলিকুলগুলো কাছাকাছি চলে আসে। এবার 4 ডিগ্রি সেলসিয়াসের পরে যখন তুই বাড়াচ্ছিস তখন কিন্তু কাইনেটিক এনার্জি বাড়ছে। তাহলে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস হাইড্রোজেন বন্ড ব্রেকস, আর আফটার 4 ডিগ্রি সেলসিয়াস কি হয়, কাইনেটিক এনার্জি ইনক্রিজ করে, তাই ডেনসিটি ডিক্রিজ করে। হাইড্রোজেন বন্ড ব্রেক করে, তাই ডেনসিটি ইনক্রিজ করে। সেই জন্যে 4 ডিগ্রি সেলসিয়াসে, 4 ডিগ্রি সেলসিয়াসে ম্যাক্সিমাম ডেনসিটি অফ ওয়াটারে ডেনসিটি ম্যাক্সিমাম হয়। এগুলো কিন্তু সব হাইড্রোজেন বন্ড রিলেটেড কেস। আমি শুধু বেছে বেছে হাইড্রোজেন বন্ড রিলেটেড যে কেসগুলো সেগুলোর কথাই আমি তোকে বললাম। বন্ড এনার্জি, কিছু কিছু হাইড্রোজেন বন্ডের বন্ড এনার্জি দেওয়া রয়েছে, বন্ড এনার্জি মনে রাখার দরকার নেই, কিন্তু জাস্ট কম্পেয়ারের জন্য আমি তোকে বলছি। ফ্লুরিন তো হলে তো অনেক বেশি হবে। বাকি এই নাইট্রোজেন বা অক্সিজেন বা হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে অক্সিজেন এরকম থাকলে কি হয়, একটু লেখা রয়েছে, জাস্ট তুই রিড করবি, এটা রিড করবি, ছেড়ে দিবি, মুখস্থ করে মনে রাখার দরকার নেই। তুই এমনিতে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হলে বুঝে যাবি লোন পেয়ার আছে কি, লোন পেয়ার নেই বুঝে যাবি। আমি অনেক কোশ্চেন অ্যান্সার করালে সেগুলোর থেকে অটোমেটিক্যালি তুই বুঝে যাবি। তো এখানে বেশ কিছু আমি কোশ্চেন্স দিয়েছি, প্রায় 8-10টার মতো কোশ্চেন্স রয়েছে। তো সেই কোশ্চেনগুলো একটু তুই চেষ্টা করবি সলভ করার। আমরা 2-1টা সলভ করার চেষ্টা করতে পারি। এখানে যেরকম একটা কোশ্চেন আছে যে এখানে হাইড্রোজেন বন্ড আছে, দেখ নাইট্রোজেন পিতে কিরকম এখানে নাইট্রোজেনের সাথে, নাইট্রোজেনের লোন পেয়ার আছে, নাইট্রোজেনের সাথে ওএইচ এর হাইড্রোজেন বন্ড আছে। এখানে অক্সিজেনের সাথে ওএইচ এর হাইড্রোজেন বন্ড আছে। এখানে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের হাইড্রোজেন বন্ড আছে। এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ড আছে। তো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যখন বন্ডিং করে তখন কিন্তু সব থেকে বেশি তার হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথটা হয়। তো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটা কিন্তু প্রথমে আমাকে দেখতে হবে যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটা
দুদিকে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটা কোন দিকে বেশি আছে, সেটা কিন্তু কিউটা কিন্তু সব থেকে আগে আছে। কিউটা এখানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে, এখানেও ইলেকট্রোনেগেটিভ, ফ্লুরিন তো কোনোটাতে নেই, সেই জন্য এই কিউটা কিন্তু 1 নম্বর হবে। এখানে কিন্তু আর কোনো অপশানে কিন্তু কিউটা নেই, ন্যাচারালি এই অপশানটাই আসছে। তারপরেও তুই মিলিয়ে দেখে নিতে পারিস পি, মানে এখানে নাইট্রোজেন আছে কিন্তু অক্সিজেনের সাথে হাইড্রোজেন রয়েছে, এটা তারপরে। এবার তারপরে এস, এস হচ্ছে কি একদম নিচেরটা, অক্সিজেন আছে কিন্তু নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন রয়েছে। তো এটা কার সাথে হাইড্রোজেন রয়েছে সে ব্যাপারটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, প্রথমে সেটা দেখতে হবে, আর তার সাথে যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটা জুড়ছে সেটা দেখতে হবে। তাহলে এসটা কিন্তু পরে আসবে, পি এর পরে এসটা আসবে। আর তো এদিকেও নাইট্রোজেন আছে, এদিকেও নাইট্রোজেন আছে, দুদিকেই তো নাইট্রোজেন রয়েছে, তো ন্যাচারালি আরটা লাস্টে যাবে। তো এরকম ভাবে তুই পরপর দেখবি ওখানে বন্ড এনার্জি গুলো দেওয়া রয়েছে, তুই যদি বুঝতে অসুবিধা হয় তাহলে দেখবি এটাতে এ অপশনটা হবে। এরকম ভাবে তুই কিছু কিছু আমি তোকে পাঠিয়ে দিচ্ছি, তুই সেগুলো চেষ্টা করবি। আমাদের কেমিক্যাল বন্ড চ্যাপ্টারটা যা কিছু ছিল সব কিছু এখানেই শেষ। কেমিক্যাল বন্ডের মধ্যে কিন্তু আর কিছু আপাতত পড়াবার নেই। কেমিক্যাল